ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম। আর সেই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদের জীবন বিজ্ঞানের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক বৃদ্ধি ও জনন, এই চ্যাপ্টার থেকে যেই সব প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সবটাই আলোচনা করব। তো আজকের ক্লাসে তোমরা 100টিরও বেশি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। দেখো, এই শেষ মুহূর্তে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করানো এটাই কারণ যাতে করে এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে বা একটা প্রশ্ন থেকে কত রকমের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সম্পর্কে তোমাদের সতর্ক করা। তাই প্রত্যেককে বলবো এই 30 থেকে 40টা মিনিট সময় এই ক্লাসটিতে কনসেন্ট্রেট করার জন্য, কেননা এই সময়ের মধ্যে তোমার এই চ্যাপ্টারের একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে প্রতিদিনের ন্যায় বলবো, যারা এই চ্যানেলে নতুন রয়েছো তারা এই চ্যানেলের প্লেলিস্টে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের লিঙ্ক এবং সাজেশন সিরিজের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা এই ক্লাসগুলো একবার দেখে নাও, তোমাদের এক্সামের জন্য অনেকটা কাজে লাগবে। তাহলে প্রথম প্রশ্নে কি বলছে দেখো। প্রথম প্রশ্নেই বলছে, নিচের কোন প্রাণীর দেহে অযৌন জনন দেখা যায়? কোন প্রাণীর দেহে অযৌন জনন দেখা যায়? অপশানে দেখো 4টে প্রাণী রয়েছে, মিউকর, গোলাপ, জবা এবং অপশান ডিতে আছে মৌমাছি। তো এই 4টে প্রাণীর মধ্যে কোন প্রাণীর দেহে অযৌন জনন দেখা যায়? ঠিক আছে, দেখো তো অযৌন জনন কী জিনিস না, অযৌন জনন হলো যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই একটা জনিত্রী জীবদেহ থেকে রেণু উৎপাদনের মাধ্যমে বা কোষ বিভাজনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, তাকে আমরা বলি অযৌন জনন। তাহলে কি বললাম, এই প্রকার জনন প্রক্রিয়ায় কিন্তু কোনো রকম গ্যামেট উৎপন্ন হয় না। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচের কোনটি অযৌন জননের বৈশিষ্ট্য দিয়ে তোমাকে 4টে অপশান দিয়ে দেয়, সেখানে বলে তোমাকে যে একটা অপশানে থাকে যে এই প্রকার জনন প্রক্রিয়ায় কোনো রকম গ্যামেট উৎপাদন হয় না, তাহলে কিন্তু ওটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। আবার একটা অপশান দিয়ে দিল যে এখানে রেণু উৎপাদনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, তাহলে দেখো ক্যাটাগরি 2 টাইপের কিন্তু প্রশ্ন হয়ে গেল। তুমি দুটো ডেটা পেয়ে গেলে, সেই দুটো ডেটাকে নিয়ে তোমাকে কিন্তু অ্যান্সার চুজ করতে হবে। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ক্যাটাগরি 2তে আসে, তাই বেসিকটা আমার ক্লিয়ার রাখতেই হবে, নাহলে কিন্তু সম্ভব নয়। যে অযৌন জনন কী জিনিস, যে প্রকার জনন প্রক্রিয়ায় কোনো রকম গ্যামেট উৎপাদন হয় না কিন্তু রেণু উৎপাদনের মাধ্যমে বা কোষ বিভাজনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, তাকে আমরা বলবো অযৌন জনন। ঠিক আছে, এবার এই অযৌন জনন কোন কোন প্রাণী দিয়ে দেখা যায় একবার দেখে নাও এক্সাম্পলগুলো। দেখো খুব সুন্দর করে তোমার জন্য এক্সাম্পলগুলো লিখে রেখেছি, একবার চোখ বুলিয়ে নাও। মিউকর, অ্যাগারিকাস ইত্যাদি ছত্রাক এবং অ্যামিবা, হাইড্রা এসব জীবে কিন্তু এই অযৌন জনন দেখা যায়। ঠিক আছে, কি বললাম, মিউকর, অ্যাগারিকাস ইত্যাদি ছত্রাকে এবং অ্যামিবা, হাইড্রা এসব জীবে কিন্তু অযৌন জনন দেখা যায়। ক্লিয়ার? এবার দেখো অঙ্গজ জনন কোন কোন উদ্ভিদে দেখা যায়। গোলাপ, জবা, পাথরকুচি, আদা, আলু প্রভৃতি গাছে অঙ্গজ জনন দেখা যায়। ঠিক আছে, তো অঙ্গজ জনন কী জিনিস, যে জনন পদ্ধতিতে জীবদের কোনো অঙ্গ বা অঙ্গের কোনো অংশ জনিত্রী দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি করে। এবার এই অঙ্গ জননের অনেক প্রসেস রয়েছে, প্রশ্ন তোমাদের রয়েছে, আস্তে আস্তে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর যৌন জনন কী জিনিস, যৌন জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায় দুটো ভিন্নধর্মী গ্যামেট বা জনন কোষের মিলনের দ্বারা অপত্য জীব সৃষ্টি হয়, মানে যেখানে গ্যামেট লাগবে এবং দুটো ভিন্নধর্মী গ্যামেট লাগবে। ঠিক আছে, তাদের মিলনের ফলে নতুন অপত্য জীব সৃষ্টি হবে, তাকে আমরা বলবো কি না যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। ক্লিয়ার? এবার যৌন জনন কোন কোন প্রাণীতে দেখা যায়, সমস্ত উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীতে কিন্তু এই প্রকার জনন দেখা যায়। ঠিক আছে, আর দেখো একটা রয়েছে অপুংজনী, খুব পরীক্ষায় প্রশ্ন আসে, এর এক্সাম্পলগুলো দিয়ে বলতা, মৌমাছি, পিঁমড়ে ইত্যাদি প্রাণীতে এই জনন দেখা যায় অপুংজনী। ঠিক আছে, অপুংজনী কী জিনিস, যে জনন প্রক্রিয়ায় নিষেক ছাড়াই অনিষেক্ত ডিম্বাণু সরাসরি জীব সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে অপুংজনী, বা এর আরেকটা নাম রয়েছে পার্থেনোজেনেসিস। এই নামটা মনে রাখবে, এই নামটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো আগের ক্লাসে আমরা উদ্ভিদ ও প্রাণী হরমোন থেকে পড়ার সময় পার্থেনোকার্পি পড়েছিলাম, কিন্তু এখানে আমরা পড়ছি পার্থেনোজেনেসিস। ঠিক আছে, এখানে কি হচ্ছে, নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলছি পার্থেনোজেনেসিস বা অপুংজনী। কোন কোন প্রাণীতে দেখা যায়, বলতা, মৌমাছি, পিঁপড়ে ইত্যাদি প্রাণীতে কিন্তু দেখতে পাওয়া যায়।
ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোন প্রাণীর দেহে অযৌন জনন দেখা যাচ্ছে? বলো, চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মিউকর। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী পেলাম? অপশান এ, মিউকর। ক্লিয়ার প্রত্যেকের? চলো তাহলে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে অসম্পূর্ণ রূপান্তর কোন পতঙ্গের জীবনচক্রে দেখা যায়? মশা, প্রজাপতি, মথ ও আরশোলা। তো এই চারটে পতঙ্গের মধ্যে কার জীবনচক্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়? দেখো, রূপান্তর কী জিনিস না, যে দৈহিক ও শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে লার্ভা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় তাকেই বলা হচ্ছে রূপান্তর বা মেটামরফোসিস। ঠিক আছে, এবার দেখো এই অসম্পূর্ণ রূপান্তর আর সম্পূর্ণ রূপান্তর কী জিনিস একবার দেখে নাও। অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে যে প্রকার রূপান্তরে লার্ভা ও পিউপা দশা সৃষ্টি হয় না। মনে রাখবে, লার্ভা ও পিউপা দশা কিন্তু দেখা যায় না অসম্পূর্ণ রূপান্তরে, কিন্তু দেখা যায় না। ঠিক আছে, দেখা যায় না, দিয়ে কি হচ্ছে সরাসরি কি হচ্ছে না, ডিম থেকে নিম নামক পূর্ণাঙ্গ সদৃশ্য অপরিণত দশাটার সৃষ্টি হচ্ছে এবং তা থেকে কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীটা উৎপন্ন হচ্ছে। সেই রূপান্তরকে বলা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। আর সম্পূর্ণ রূপান্তরে কি হচ্ছে, যে রূপান্তরে লার্ভা বা পিউপা দশার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীর সৃষ্টি হচ্ছে এবং কোনো দশাই কিন্তু ওই পূর্ণাঙ্গ দশার সদৃশ্য হয় না, সেটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। ঠিক আছে, মানে একটা রূপান্তরে কি হচ্ছে, লার্ভা ও পিউপা দশার সৃষ্টি না হয়ে ডিম থেকে নিম নামক একটা পূর্ণাঙ্গ সদৃশ্য একটা অপরিণত দশা তৈরি হচ্ছে। ওই অপরিণত দশাটা থেকে কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হচ্ছে, আর এখানে কিন্তু লার্ভা ও পিউপা দশার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীর তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই হলো অসম্পূর্ণ রূপান্তর এবং সম্পূর্ণ রূপান্তরের মধ্যে বেসিক ডিফারেন্স। এবার আমরা এক্সাম্পলগুলো খুব ভালো করে দেখে রাখবো, এক্সাম্পলগুলোতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আর এই যে তোমাদের ডেটাগুলো দিলাম এগুলো দিয়ে কিন্তু ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো, সম্পূর্ণ রূপান্তর কোথায় দেখা যায়? মশা, মথ, প্রজাপতি এইসব পতঙ্গের জীবনচক্রে সম্পূর্ণ রূপান্তর দেখা যায়। এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এক্সাম্পলগুলো দিয়ে বহুতবার পরীক্ষায় এসছে এই প্রশ্ন। এবং অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় ছারপোকা, আরশোলা ইত্যাদি পতঙ্গের জীবনচক্রে। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু অসম্পূর্ণ রূপান্তর জানতে চেয়েছে, তাহলে কি হবে? অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর, আরশোলা। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কি পেলাম? অপশান ডি। চলো নেক্সট প্রশ্নে। বলছে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বকটা কিসে পরিণত হয়? দেখো, খুব সুন্দর করে লিস্টটা করে রেখেছি। নিষেকের পরে ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। ক্লিয়ার? নিষেকের পরে ডিম্বাশয়ের প্রাচীরের ফলত্বকে, মানে ডিম্বাশয়ের, ঠিক আছে, প্রাচীরটা ফলত্বকে পরিণত হচ্ছে। নিষেকের পরে ডিম্বকটা বীজে পরিণত হচ্ছে এবং ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হচ্ছে। তাহলে আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে? ডিম্বকটা কিসে পরিণত হচ্ছে? মনে রাখবে, ডিম্বকটা কিন্তু বীজে পরিণত হচ্ছে। ঠিক আছে, ডিম্বাশয়ের প্রাচীরটা ফলত্বকে হচ্ছে, ডিম্বাশয়টা ফলে পরিণত হচ্ছে এবং ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হচ্ছে। তাহলে এগুলো কিন্তু একটু দেখে রাখবে, যে কোনো একটাতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, পুনরুৎপাদন পদ্ধতি দেখা যায় যে জীবে। পুনরুৎপাদন পদ্ধতি দেখো, এবার অনেকগুলো কিন্তু প্রসেস রয়েছে, এগুলো আমার দেখতে হবে। এবার প্রথম প্রসেস রয়েছে পুনরুৎপাদন। ঠিক আছে, দেখো এগুলো হচ্ছে কিন্তু সব অযৌন জননের প্রসেস। কি বললাম? এগুলো সব কিন্তু অযৌন জননের প্রসেস। ক্লিয়ার? এই যে খণ্ডীভবন, ঠিক আছে, অন্তঃকোরকোদ্গম, বহিঃকোরকোদ্গম, ঠিক আছে, বিভাজন, এর মধ্যে দ্বিবিভাজন, বহুবিভাজন রয়েছে। গেমিউল গঠনের মাধ্যমে কিছু প্রাণী অযৌন জনন সম্পন্ন করে। ঠিক আছে, রেণু উৎপাদনের মাধ্যমে করে। তো এগুলো সব কিন্তু অযৌন জননের প্রসেস। কি বললাম? সবগুলো কিন্তু অযৌন জননের প্রসেস। তাহলে প্রশ্ন তোমাকে জানতে চেয়েছে নিজের কোন প্রাণী পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। মনে রাখবে, সঠিক উত্তর হবে অপশান বি, প্ল্যানেরিয়া। ঠিক আছে, এই প্ল্যানেরিয়া কিন্তু পুনরুৎপাদন পদ্ধতিতে মানে অযৌন জনন সম্পন্ন করে। ঠিক আছে, এবার এক্সাম্পলগুলো ভালো করে দেখে নাও। খণ্ডীভবন, ঠিক আছে, স্পাইরোগাইরা, রাইজোপাস, রিক্সিয়া, সেলাজিনেল্লা। ঠিক আছে, এই খণ্ডীভবন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। কোরকোদ্গম গঠন, এরা অন্তঃকোরকোদ্গম রয়েছে, বহিঃকোরকোদ্গম রয়েছে। অন্তঃকোরকোদ্গম হচ্ছে স্পঞ্জ আর বহিঃকোরকোদ্গম হচ্ছে ইস্ট হাইড্রা। দ্বিবিভাজন, মানে বিভাজনটা তোমার দু প্রকার হয়ে থাকে, দ্বিবিভাজন এবং বহুবিভাজন। কোন কোন প্রাণীতে দেখা যায়? অ্যামিবা,
ইউগ্লিনা, প্যারামেসিয়াম। আর বহুবিভাজন দেখা যাচ্ছে প্লাজমোডিয়াম। তাহলে এই যে এক্সাম্পলগুলো বললাম, এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। ক্লিয়ার? খুব ভালো করে কিন্তু এক্সাম্পলগুলো মনে রাখবে। ঠিক আছে, প্রসেসগুলো কত মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে যে এক্সাম্পলগুলো, যে নিচের কোন প্রাণীটা খণ্ডীভবন পদ্ধতিতে তার জনন কার্য সম্পন্ন করে, দিয়ে 4টে অপশান চলে এলো। ক্লিয়ার? তো এই জায়গাগুলো যাতে না ভুল হয় সেই জন্য প্রত্যেকে কিন্তু ভালো করে দেখে রাখবে অযৌন জননের পদ্ধতিগুলো যেগুলো রয়েছে সেগুলো। চলো নেক্সট প্রশ্নে। নিচের কোনটি ওভিপ্যারাস প্রাণী? ওভিপ্যারাস প্রাণী, দেখো 4টে অপশান রয়েছে, হংসচঞ্চু, হাঙ্গর, গিনিপিগ, মানুষ। তো ওভিপ্যারাস প্রাণী কাদের বলা হয়? দেখো খুব সুন্দর করে সংজ্ঞাটা লিখে রেখেছি, এবার চোখ বুলে নাও। যে সকল প্রাণীদের নিষিক্ত ডিম্বাণুর পরিস্ফুটন দেহের বাইরে ঘটে, অপত্য সৃষ্টি হয়, তাদের বলা হচ্ছে ওভিপ্যারাস প্রাণী বা অন্ডজ প্রাণী। বাংলা নামটাও কিন্তু মনে রাখবে, যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং হংসচঞ্চু বা প্ল্যাটিপাস। এবার একটা রয়েছে ভিভিপ্যারাস প্রাণী। ভিভিপ্যারাস প্রাণী যে সকল প্রাণী নিষিক্ত ডিম্বাণু মাতৃজঠরে পরিস্ফুট হয়ে অপত্য প্রাণীতে পরিণত হয় এবং অপত্য মাতৃদেহ থেকে পুষ্টিরস গ্রহণ করে পূর্ণাঙ্গ অবস্থার জন্ম নেয়। মনে রাখবে ভিভিপ্যারাস হচ্ছে আমরা। মানুষের যদি পুরো প্রসেসটা মনে রাখো, একটা বাচ্চা প্রসব হওয়ার যে প্রসেসটা সেটা যদি আমরা জানি, তাহলে কিন্তু এই ভিভিপ্যারাস প্রাণীর সংজ্ঞা দিতে পারবো, যে কী হচ্ছে, নিষিক্ত ডিম্বাণুটা মাতৃজঠরে কিন্তু পরিস্ফুটিত হচ্ছে, দিয়ে অপত্যে পরিণত হচ্ছে এবং ওই অপত্যটা মাতৃদেহতেই কিন্তু পুষ্টিরস গ্রহণ করে কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় জন্ম হচ্ছে। তাদেরকে আমরা বলছি ভিভিপ্যারাস, বা এর বাংলা নামটা মনে রাখবে জরায়ুজ প্রাণী। ঠিক আছে, কি বললাম? জরায়ুজ প্রাণী, যেমন গিনিপিগ, মানুষ। ক্লিয়ার? এবার আরেকটা রয়েছে ওভোভিভিপ্যারাস। যে সকল প্রাণী নিষিক্ত ডিম্বাণু স্ত্রী প্রাণীর দেহের মধ্যে পরিস্ফুটিত হয়ে অপত্য সৃষ্টি হয়, কিন্তু অপত্য মাতৃদেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে না। সে কী করছে? সে পূর্ণাঙ্গ জীবরূপে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে কিন্তু সে তার পূর্ণাঙ্গ দশাটা বৃদ্ধি করছে, যেমন হাঙ্গর, চন্দ্রবোড়া, রাসেল ভাইপার যেটাকে বলা হচ্ছে, এইসব প্রাণীগুলো কিন্তু ওভোভিভিপ্যারাস প্রাণী। তাহলে এক্সাম্পলগুলো কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে আমাদের। তাহলে ওভিপ্যারাস প্রাণী, আমাদের প্রশ্নে বলেছে কি ওভিপ্যারাস প্রাণী কোনটা, কি হবে? হংসচঞ্চু, হাঙ্গর, গিনিপিগ, মানুষ। সঠিক উত্তর অপশান এ, হংসচঞ্চু বা প্লাটিপাস। এটার আরেকটা নাম হচ্ছে প্লাটিপাস। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, মানুষের গর্ভধারণকাল কত দিন? 280 দিন, 310 দিন, অপশান সিতে রয়েছে 400 দিন এবং অপশান ডিতে রয়েছে 10 মাস 10 দিন। সঠিক উত্তর কী হবে? অপশান ডি, 10 মাস 10 দিন। ঠিক আছে, বা 280 দিনটাও কিন্তু ধরতে পারো গড়। ঠিক আছে, গড় গর্ভধারণকাল ধরলে 280 দিনটাও ধরা যায়। ঠিক আছে, তাহলে দেখো গর্ভাবস্থায় কিন্তু ভ্রূণ ও মাতৃদেহের মধ্যে যে যোগাযোগটা কে রাখছে বলো তো? যে ভ্রূণ তো মাতৃদেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করছে, তো এদের মধ্যে যোগাযোগটা কে রাখছে? যোগাযোগটা রাখছে কিন্তু অমরা বা প্লাসেন্টা। ঠিক আছে, তো এই প্লাসেন্টা থেকে কিন্তু এইচসিজি, রিল্যাক্সিন এইসব হরমোন কিন্তু খরিত হয়। এটা কিন্তু আমরা আগের ক্লাসেও পড়েছি। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। মানব স্ত্রী শরীরের নিম্নলিখিত কোন অংশে নিষেক সম্পন্ন হয়? দেখো এখান থেকে কিন্তু আরেকটা টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। এই যে স্ত্রী জননতন্ত্রের বিভিন্ন অংশ দিয়েছি, পরীক্ষায় প্রশ্ন চলে এলো নিচের কোনটি স্ত্রী প্রজননতন্ত্রের অংশ? ঠিক আছে, তো স্ত্রী প্রজননতন্ত্র কোন কোন অংশগুলো নিয়ে গঠিত, একবার চোখ বুলিয়ে নাও। দেখো এর মুখ্য জননাঙ্গ হচ্ছে ডিম্বাশয়, গৌণ জননাঙ্গ হচ্ছে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, যোনি, বার্থোলিন গ্রন্থি। ঠিক আছে, ডিম্বাশয়ের কাজ হচ্ছে ডিম্বাণু উৎপাদন এবং ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করা। ফ্যালোপিয়ান টিউবের কাজ হচ্ছে ডিম্বাশয় থেকে ডিম্বাণু গ্রহণ এবং জরায়ুতে পরিবহন। এখানে কিন্তু মেনলি নিষেকটা সম্পন্ন হয়ে থাকে। জরায়ুর কাজ ভ্রূণের রোপণ, বৃদ্ধি ও প্রসবে সাহায্য করা, যোনির কাজ হচ্ছে যৌন মিলন ও প্রসবে সাহায্য করা এবং বার্থোলিন গ্রন্থির কাজ হচ্ছে যোনিপথকে পিচ্ছিল করা। তাহলে এই যে জনন অঙ্গগুলো বললাম, এই অঙ্গগুলো কিন্তু একটু প্রত্যেকে দেখে রাখবে। ঠিক আছে, চলো এবার প্রশ্নে ফিরে আসি। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে মানব স্ত্রী শরীরে নিষেক কোন অংশে সম্পন্ন হয়? ডিম্বাশয়, জরায়ু, যোনি এবং অপশান ডিতে রয়েছে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালিকা। সঠিক উত্তর কী হবে? অপশান ডি, ফ্যালোপিয়ান নালিকা। মানে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাই কিন্তু নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর করে ছবিটা দেওয়া আছে, প্রত্যেকের অঙ্গগুলোকে চোখ বুলিয়ে নিও। চলো পরের প্রশ্ন। বলছে অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বাক্যটি সঠিক নয়? দেখো তোমাদের প্রথমেই বলেছিলাম কী টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো কী বলছে, অপশানে কি রয়েছে?
চারটি ডেটা দেওয়া রয়েছে। গ্যামেট উৎপাদনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন হয়, কোনটি সঠিক নয় বলেছে কিন্তু। এটা এই নয়টা কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষায় কিন্তু আমি বারে বারে বলি, এখন কিন্তু নয় কথাটা কিন্তু অ্যাড করে দিচ্ছে প্রশ্নের সাথে, আমরা কিন্তু আর খেয়াল করি না নয়টা। বলছে গ্যামেট উৎপাদনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন হয়, অপশান এতে রয়েছে। তো এটা সঠিক না? সঠিক নয় তো, অজনন জননে তো গ্যামেট উৎপাদন হচ্ছে না। প্রথমেই দেখো আমরা ভুল পেয়ে গেলাম, তো একটাই ভুল হবে না, আরও আছে দেখো। এটি জননের সবথেকে প্রচলিত পদ্ধতি। এককোষী থেকে বহুকোষী সব জীব দিয়ে দেখা যায়। নিম্ন শ্রেণীর জীবদের প্রধান জনন পদ্ধতি হলো অযৌন জনন। তাহলে এটা কিন্তু সঠিক, অপশান ডি কিন্তু সঠিক। এককোষী থেকে বহুকোষী সব জীব দিয়ে দেখা যায়, এটাও কিন্তু সঠিক, এবং এটি জননের সবথেকে প্রচলিত পদ্ধতি, এটাও কিন্তু সঠিক। তাহলে অপশান এ হলো কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, কোন কোন প্রাণীতে দেখা যায়? মিউকর, অ্যাগারিকাস ইত্যাদি ছত্রাক এবং অ্যামিবা, হাইড্রা, এই প্রকার প্রাণীতে কিন্তু এই অযৌন জনন দেখা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে অপশান এ হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। উদ্ভিদের মোচনে কোন হরমোন সাহায্য করে? উদ্ভিদের মোচনে কোন হরমোন সাহায্য করে? ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, ও ইথিলিন, অক্সিন, এবং অপশান ডিতে রয়েছে সাইটোকাইনিন। মনে রাখবে, অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন দুটোই কিন্তু উদ্ভিদের মোচনে সাহায্য করে, এবং সাইটোকাইনিন ও অক্সিন হরমোন কিন্তু এই মোচন প্রতিরোধ করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিচের কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়? দেখো একটু আগে তোমাদের বললাম, তো আবার প্রতিটা অংশ আমরা আগে চোখ বুলিয়ে নিই, তারপর ছবিটা দেখব। দেখো, তো প্রথমে আমরা আগে ছবিটা দেখে নিই, তারপরে অংশগুলোর কাজগুলো দেখব, কি কি অংশ রয়েছে। মেন যে অংশগুলোতে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি থাকবে, মূত্রথলি থাকবে, সেমিনাল ভেসিকল থাকবে, ঠিক আছে, পেনিস থাকছে, ভাস ডিফারেন্স থাকবে, ইউরেথ্রা থাকবে, এপিডিডাইমিস থাকবে, শুক্রাশয় থাকবে, গ্ল্যান্স পেনিস থাকবে। এইসব দিয়ে কিন্তু পরীক্ষায় অপশান আসবে। ঠিক আছে, নিচের কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়? এবার আমরা অংশগুলোর কাজগুলো একটু দেখে নেব। দেখো, মুখ্য জননাঙ্গ হচ্ছে শুক্রাশয়, আর স্ত্রীদের মুখ্য জননাঙ্গ কী ছিল? ডিম্বাশয়। এবার দেখে নেব আমরা গৌণ জননাঙ্গ। এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকাল, প্রোস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি, নিক্ষেপণ নালী। ঠিক আছে, এবং বই জননাঙ্গ হচ্ছে স্ক্রোটাম, পেনিস। এবার এদের কাজগুলো খুব সুন্দর করে লেখা আছে, প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নাও। ভিডিওটা পজ করে এবার প্রতিটা কাজ একবার চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, এবার আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি। আমাদের প্রশ্নে বলছে নিচের কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়? শিশ্ন, ইউটেরাস, শুক্রনালী, টেস্টিস। সঠিক উত্তর কী হবে? অপশান বি, ইউটেরাস। ঠিক আছে, এটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের অংশ, স্ত্রী এটা। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। এবার বলছে জোর কলম পদ্ধতিতে যে উন্নততর গাছের অংশটি জোড়া লাগানো হয় সেটা কোনটি? স্টক, সিয়ন, কাক্ষিক মুকুল, এবং অপশান দিতে রয়েছে এদের কোনোটি নয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো কি বলছে, গ্রাফটিং বা জোর কলমের ক্ষেত্রে দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদের শাখাকে পরস্পর জোড়া লাগানো হয়। এটা হচ্ছে গ্রাফটিং বা জোর কলমের আসল ফ্যাক্ট, যে দুটো ভিন্ন প্রজাতির উদ্ভিদের শাখাকে পরস্পর জোড়া লাগানোর যে প্রসেস, সেটাই হচ্ছে জোর কলম বা গ্রাফটিং। তো এই জোর কলমে বলা হচ্ছে যে উন্নততর উদ্ভিদটির ওপর থেকে জোড়া লাগানো হবে, মানে ধরো এই একটা গাছের শাখাটা, এর উপর একটা উন্নততর উদ্ভিদের শাখাটাকে এসে জোড়া লাগানো হলো। এটা হচ্ছে উন্নত উদ্ভিদ, এই শাখাটা জোড়া লাগানো হচ্ছে। তাহলে এই যে উন্নততর উদ্ভিদটা, এটাকে বলা হচ্ছে সিয়ন, আর যার উপর জোড়া লাগানো হচ্ছে সেটা হচ্ছে স্টক। ঠিক আছে, স্টক আর সিয়নটা কি বোঝা গেল? যে উন্নততর উদ্ভিদটি উপর থেকে জোড়া লাগানো হবে তাকে সিয়ন বলবো, আর যার উপর জোড়া দেওয়া হয়েছে সেই উদ্ভিদকে আমরা স্টক বলবো। ঠিক আছে, উভয় উদ্ভিদের ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম গৌণ বৃদ্ধি দ্বারা সংযোজন সৃষ্টি করে, যেমন আম গাছে, ঠিক আছে, দেখা যায়। আর ধান, ভুট্টা গাছের এখানে কি হয়, এদের ক্যাম্বিয়াম থাকে না, তো ক্যাম্বিয়াম না থাকার জন্য এদের গ্রাফটিং করা সম্ভব নয়। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোন উদ্ভিদের দিয়ে গ্রাফটিং করা সম্ভব নয় বা জোর কলম করা সম্ভব নয়? একবীজপত্রী উদ্ভিদের এই যে ধান, ভুট্টা, এদের কিন্তু সম্ভব নয়, কারণ এদের দিয়ে ক্যাম্বিয়ামটা থাকে না। এই ক্যাম্বিয়ামটাই কিন্তু গৌণ বৃদ্ধির দ্বারা কিন্তু এই সংযোজনটা তৈরি করছে, মানে এদের মধ্যে তো একটা সংযোজন হতে হবে, লাগিয়ে দিলেই তো সংযোজন হচ্ছে, তো সেই যে করছে সেটা কিন্তু ক্যাম্বিয়ামটা করছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী পেলাম? অপশান বি।
নিম্নলিখিত কোনটি একটি একলিঙ্গ ফুল? নিচের কোনটি একটি একলিঙ্গ ফুল? পেঁপে, সরিষা, জবা, সূর্যমুখী। বলো কোনটা একলিঙ্গ ফুল? তো দেখো সুন্দর করে তোমাদের আমি লিখে রেখেছি উভলিঙ্গ উদ্ভিদ, উভলিঙ্গ প্রাণী, একলিঙ্গ প্রাণী, একলিঙ্গ উদ্ভিদ। ঠিক আছে, দেখো উভলিঙ্গ ফুল কখন বলবো না, যে ফুলে পুরুষ ও স্ত্রী উভয় প্রজনন অঙ্গ থাকবে তাকে উভলিঙ্গ ফুল বলবো। উভলিঙ্গ ফুল কিন্তু সব পরাগ মিলন করে, মানে এদের দেহেতে স্ত্রী অঙ্গ রয়েছে, পুরুষ অঙ্গ রয়েছে। আর যে সমস্ত ফুলে কেবল পুরুষ না হলে স্ত্রী প্রজনন অঙ্গ থাকবে তাকে আমরা একলিঙ্গ ফুল বলবো। হয় তাতে পুরুষ প্রজনন অঙ্গ থাকবে, নাই তা হতে স্ত্রী প্রজনন অঙ্গ থাকবে, তখন সেই ফুলকে আমরা বলবো একলিঙ্গ ফুল। এই একলিঙ্গ ফুলের এক্সাম্পল হচ্ছে তোমার পেঁপে, তাল, ভুট্টা, এইসব গাছে দেখা যায়। একলিঙ্গ প্রাণী হচ্ছে মাছ, ব্যাঙ, পাখি। উভলিঙ্গ প্রাণী হচ্ছে কেঁচো, ফিতাকৃমি। উভলিঙ্গ উদ্ভিদ হচ্ছে জবা, বেগুন, মটর, টিউলিপ, সূর্যমুখী এবং লিলি। ঠিক আছে, একলিঙ্গ ফুল কি? অপশান এ হবে সঠিক উত্তর, পেঁপে। ক্লিয়ার? আর মনে রাখবে এই অসম্পূর্ণ ফুল বা একলিঙ্গ ফুলগুলো কিন্তু পরপরাগযোগের মাধ্যমে কিন্তু বংশবৃদ্ধি করে। তাই স্বপরাগযোগ কোন প্রাণীর কোন উদ্ভিদে দেখা যায়? মনে রাখবে উভলিঙ্গ ফুলে স্বপরাগযোগ দেখা যায়, আর এখানে পরপরাগযোগ দেখা যায় একলিঙ্গ ফুলে। এরকম দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সব কিছু সম্পর্কে তোমাদেরকে আমরা ওয়াকিবহাল করে রাখছি। চলো পরের প্রশ্ন। জীবনের সময়কালে যখন শরীরে পরিবর্তন ঘটে যা প্রজনন পরিপক্কতার দিকে পরিচালিত করে তাকে কি বলে? পরিপক্কতা, বয়ঃসন্ধিকাল, ক্লোনিং এবং অপশান দিতে রয়েছে বিকাশমান। জীবনে একটা সময়কাল যেখানে যখন শরীরে পরিবর্তন ঘটে যা প্রজনন পরিপক্কতার দিকে পরিচালিত করে তাকে কি বলে? তাকে বলে বয়ঃসন্ধি। কি বললাম? তাকেই বলে কিন্তু বয়ঃসন্ধি কাল। ঠিক আছে, দেখো মানুষের বিকাশের মোট 5টি দশা দেখা যায়। ঠিক আছে, একটা হচ্ছে সদ্যজাত মানে প্রসব থেকে প্রথম মাস, শৈশব হচ্ছে 10 বছর অবধি সময়কাল, বয়ঃসন্ধি হচ্ছে 10 বছর থেকে 19 বছর অবধি সময়কাল। এই সময় কিন্তু মানুষের দেহে মানে স্ত্রী দেহে এবং পুরুষ দেহে কিন্তু গৌণজনের বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রকাশ পায়। এবং পরিণত দশা হচ্ছে 19 থেকে 60 বছর এবং বার্ধক্য হচ্ছে 60 বছরের ঊর্ধ্বে। ঠিক আছে, যেই সময় এই প্রজনন পরিপক্কতা থেকে পরিচালিত হয় সেই সময়টাকে বলা হচ্ছে বয়ঃসন্ধিকাল, মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। স্ত্রীলোকে ঋতুচক্র বন্ধ হয়ে গেলে যে দশা শুরু হয় তাকে কি বলে? মেনার্কি, মেনোপজ, স্পার্মিওজেনেসিস এবং অপশান দিতে রয়েছে এদের কোনোটিই নয়। দেখো যখন প্রথম ঋতুচক্র শুরু হয় সে দশাকে বলা হচ্ছে মেনার্কি, যেটা 12 থেকে 14 বছর বয়সে স্ত্রী দেহে দেখা যায়। আর ঋতুচক্র বন্ধ হয়ে গেলে যে দশা দেখা যায় সেটাকে বলা হচ্ছে মেনোপজ, এটা 45 থেকে 55 বছর বয়সের মধ্যে দেখা যায়। ক্লিয়ার? তাহলে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। সব থেকে দীর্ঘস্থায়ী গর্ভধারণকাল কোন প্রাণীর দেহে দেখা যায়? সব থেকে দীর্ঘস্থায়ী গর্ভধারণকাল, সবথেকে দীর্ঘস্থায়ী গর্ভধারণকাল দেখা যায় হাতি, 22 মাস। ঠিক আছে, স্বল্পস্থায়ী হচ্ছে 20 থেকে 22 দিন ইঁদুরের, জিরাফের হচ্ছে 15 মাস, নীলতিমির হচ্ছে 10 থেকে 12 মাস, আর মানুষের বললাম কত? গড় ধরে রাখো 280 দিন। তাহলে সবথেকে দীর্ঘস্থায়ী গর্ভধারণকাল কার পেলাম? অপশান এ, হাতি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। মূত্রের মধ্যে কোন হরমোন উপস্থিত থাকলে সেটি প্রেগনেন্সিকে নিশ্চিত করে? ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। HCG, LH, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন। মনে রাখবে মূত্রের মধ্যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন মানে HCG, এই হরমোনটাই কিন্তু প্রেগনেন্সিকে নিশ্চিত করে। এবং এটা কোথা থেকে খরিদ হয়? তোমাদের আর অনেকবার বলেছি, প্লাসেন্টা থেকে বা অমরা থেকে। তাহলে অপশানই হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে পুরুষ দেহে শুক্রনালী কেটে বাদ দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে কি বলে? এই জন্ম নিয়ন্ত্রণ করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, তো সেই পদ্ধতির মধ্যে শুক্রনালীকে যখন কেটে বাদ দেওয়া হচ্ছে সেই প্রসেসকে কি বলছে? দেখো শুক্রনালী কেটে বাদ দেওয়াকে কি বলা হয়? এখানে একটা রয়েছে টিউবেকটমি, যেখানে স্ত্রী দেহে ফ্যালোপিয়ান টিউবকে কেটে বন্ধাত্মকরণ করা হচ্ছে, আর ইউটেরাসকে কেটে বন্ধাত্মকরণ করাকে বলা হচ্ছে হিস্টেরেক্টমি। ঠিক আছে, টিউবেকটমি গেল, হিস্টেরেক্টমি গেল, আর একটা রয়েছে যেটা হচ্ছে ভ্যাসেকটমি। তাহলে পুরুষ দেহে শুক্রনালীটা কেটে বাদ দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে বলা হচ্ছে ভ্যাসেকটমি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। আর পুরুষ দেহে জন্ম নিয়ন্ত্রণ করার আরেকটা পদ্ধতিও রয়েছে, সেটা হচ্ছে ক্যাস্ট্রেশন। পরের প্রশ্নে বলছে শুক্রাশয়ের অ্যাক্রোজোমে কোন উৎসেচক উপস্থিত থাকে? শুক্রাণুর অ্যাক্রোজোমে, এই যে দেখো অ্যাক্রোজোম,
ঠিক আছে, এই যে অংশটাকে বলা হচ্ছে, একটু জুম করে তোমার দেখতে সুবিধা হবে। দেখো, এই যে দেখো অ্যাক্রোজোম। ঠিক আছে, তবে যে এই অ্যাক্রোজোমে কোন উৎসেচক থাকে? হায়ালুরোনিডেজ, পেপসিন, লাইপেজ এবং অপশানেতে রয়েছে মল্টেজ। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, হায়ালুরোনিডেজ। অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? যে পদ্ধতিতে শুক্রাণু তৈরি হয় সেই পদ্ধতিকে কি বলা হয়? যে পদ্ধতিতে শুক্রাণু তৈরি হয়, ঠিক আছে, মানে শুক্রাণু তৈরির পদ্ধতিকে কি বলা হয়? স্পারমাটোজেনেসিস, না পার্থেনোজেনেসিস, না উজেনেসিস, না অপশান দিতে রয়েছে এদের সবকটি? মনে রাখবে সঠিক উত্তর হবে অপশান এ, স্পারমাটোজেনেসিস। পার্থেনোজেনেসিস তোমাদের প্রথমেই বলেছি যে নিষেক ছাড়াই অনিশ্চিত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টি হবে, পার্থেনোজেনেসিস বলা হচ্ছে। আর উজেনেসিস হচ্ছে যে পদ্ধতিতে ডিম্বাণু তৈরি হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে উজেনেসিস। আর ডিম্বাণু ম্যাচিওর হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে ওভুলেশন। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এটা তো অপশানটা ঠিক করাই আছে, কি হবে? অপশান এ সঠিক উত্তর হবে, অক্সানোমিটার। ঠিক আছে, এই যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধিটা পরিমাপ করা হয়। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। নিচের কোনটি একটি উভয়লিঙ্গ প্রাণী? কেঁচো, মাছ, ব্যাঙ, পাখি। উভয়লিঙ্গ প্রাণী কোনটা দেখে নাও। উভয়লিঙ্গ প্রাণী হচ্ছে কেঁচো ফিতাকৃমি, মানে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, উভয়লিঙ্গ উদ্ভিদ কোনগুলো দেখে নেবে, একলিঙ্গ প্রাণী কোনগুলো দেখে নেবে এবং একলিঙ্গ উদ্ভিদ কোনগুলো দেখে নেবে। ঠিক আছে, খুব সুন্দর করে লিস্ট করে রেখেছি, প্রত্যেকে আবার চোখ বুলিয়ে নিও। পরের প্রশ্ন। শুক্রাণুর কোন অংশকে এনার্জি সেন্টার অফ স্পার্ম বলা হয়? কোন অংশকে এনার্জি সেন্টার অফ স্পার্ম বলা হয়? অ্যাক্রোজোম, মিডল পিস, মস্তিষ্ক এবং অপশান দিতে রয়েছে লেজ। তাহলে কোন অংশকে আমরা এনার্জি সেন্টার অফ স্পার্ম বলা হয়? মনে রাখবে, স্পার্মকে ওভামের কাছে যেতে গেলে একটা শক্তির প্রয়োজন হয়। সেটা কে সরবরাহ করে? সেটা সরবরাহ করে মিডল পিস। ঠিক আছে, কে সরবরাহ করে? মিডল পিস। ছবিটা একটু জুম করি, তোমার দেখতে সুবিধা হবে। দেখো, এই যে তোমরা লক্ষ্য করছো, এই যে এই অংশটা ভালো করে লক্ষ্য করো তোমরা, এটা তো শুক্রাণুর মস্তিষ্ক, এই অংশটা। ঠিক আছে, এখানে নিউক্লিয়াস থাকছে, অ্যাক্রোজোম থাকছে, আর এখানে থাকছে সেন্ট্রিওল। আর এই যে এই অংশটা, এটা হচ্ছে মিডিল পিস। এই যে পুরো অংশটা কিন্তু মিডিল পিস। তবে এই পুরোটা অংশ লক্ষ্য করো তোমরা, এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া রয়েছে, তাই তো। আর মাইটোকন্ড্রিয়া কি জানি? শক্তি সরবরাহ করে। তাহলে মিডিল পিস কিন্তু কি বললাম? মিডিল পিস শক্তি সরবরাহ করে। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে মিডিল পিসে নিচে কোন কোষাঙ্গন উপস্থিত থাকে, তখন তুমি কি অ্যান্সার করবে? মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? তাহলে শুক্রাণুকে এক জায়গা থেকে অপর জায়গায় গমন করাতে সাহায্য করে কে? তার লেজ, শুক্রাণুর লেজটা, এই যে এটা। আর এই যে শুক্রাণুকে ওভামের কাছে যেতে যে শক্তির প্রয়োজন হয়, সেটা সরবরাহ করছে কে? মিডিল পিস। তাহলে এনার্জি সেন্টার অফ স্পার্ম বলা হচ্ছে কাকে? অপশান বি, মিডিল পিস। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। চলো পরের প্রশ্নে। পুং জননতন্ত্রের কোন অংশে শুক্রাণু গঠিত হয়? পুং জননতন্ত্রের কোন অংশে শুক্রাণু গঠিত হয়? এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। সেমিনিফেরাস টিউবিউল, পেনিস, টেস্টিস, এপিডিডাইডিস। ঠিক আছে, তাহলে কোন অংশে শুক্রাণু গঠিত হয়? মনে রাখবে সেমিনিফেরাস টিউবিউলে, এখানে কিন্তু শুক্রাণু গঠিত হচ্ছে। ঠিক আছে, সঞ্চিত হচ্ছে কোথায়? এপিডিডাইডিসে। আর শুক্রাণুগুলো পুষ্টি সংগ্রহ করে কোথা থেকে? এটা মনে রাখবে, শুক্রাণুগুলো পুষ্টি সংগ্রহ করে কোথা থেকে? মনে রাখবে সার্টোলি কোষ। ঠিক আছে, সার্টোলি কোষের মাধ্যমে শুক্রাণুগুলো পুষ্টি সংগ্রহ করে। ক্লিয়ার? তাহলে অপশানে হবে কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর, সেমিনিফেরাস টিউবিউলে শুক্রাণু কিন্তু গঠিত হচ্ছে, সঞ্চিত হচ্ছে এপিডিডাইডিসে, এবং এরা পুষ্টি সংগ্রহ করছে সার্টোলি কোষের মাধ্যমে। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, প্রতিটা ডেটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে, প্রশ্নটা একটু তোমাদের জুম করি দেখতে সুবিধা হবে। টেস্ট টিউব বেবির ক্ষেত্রে ভ্রূণ বা জাইগোটটিকে মায়ের শরীরের প্রজননতন্ত্রের কোন অংশে রোপণ করা হয়? টেস্ট টিউব বেবিতে যে ভ্রূণটাকে তো রোপণ করা হয়েছে মায়ের শরীরে, তো মায়ের শরীরে কোন অংশে রোপণ করা হচ্ছে সেটাই জানতে চাওয়া হয়েছে। দেখো, সেমিনিফেরাস টিউবিউল, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, অপশান দিতে রয়েছে এপিডিডাইডিস। মনে রাখবে ইউটেরাসে কিন্তু ডিরেক্টলি কিন্তু ইমপ্ল্যান্ট করা হচ্ছে ভ্রূণটাকে। ঠিক আছে, এবার মনে রাখবে কিছু ইম্পর্টেন্ট ডেটা। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি হলো লুইস ব্রাউন, যেটা বিজ্ঞানী রবার্ট এডওয়ার্ড 1978 সালে করেছিলেন। ঠিক আছে, আর ভারতে বললে ভারতের প্রথম টেস্ট টিউব বেবি হলো দুর্গা, যার ভালো নাম হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল,
যেটা ডক্টর সুভাষ মুখার্জির দ্বারা 1978 সালে কিন্তু হয়েছিল। ঠিক আছে, এখানে বিশ্বের প্রথম বলেছি, এটা কিন্তু ভারতের প্রথম। ডেটাগুলো একটু নিয়ে রাখবে, জিকেতে প্রশ্ন আসতেও পারে। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে টেস্ট টু বেবির ক্ষেত্রে ভ্রূণটা কোথায় ইমপ্ল্যান্ট করা হচ্ছে। ভ্রূণটাকে কিন্তু সরাসরি ইউটেরাসে কিন্তু ইমপ্ল্যান্ট করা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে প্রত্যেকে। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। চলো পরের প্রশ্নে। ডিম্বাণুর জীবনকাল কতদিন? ডিম্বাণুর জীবনকাল বা লাইফ স্প্যান কতদিন? দেখো 12 দিন, 12 থেকে 14 ঘন্টা, 27 দিন এবং হচ্ছে অপশান ডিতে রয়েছে 5 দিন। ঠিক আছে, তো এটা জীবনকাল কতদিন? দেখো কতদিন হবে? অপশান ডি 5 দিন। ঠিক আছে, শুক্রাণু মহিলাদের দেহে 5 দিন যাবৎ কিন্তু বেঁচে থাকতে পারে। সরি, এটা শুক্রাণু জীবনচক্র, মানে শুক্রাণুটা মহিলাদের দেহে যে 5 দিন অবধি কিন্তু বেঁচে থাকতে পারে। কিন্তু ডিম্বাণুর জীবনকাল কতদিন হবে? বলো, ডিম্বাণুর জীবনকাল কতদিন হবে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 12 থেকে 14 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে ডিম্বাণু লাইফ স্প্যান। আর যদি বলে শুক্রাণু মহিলা দেহে কতদিন বেঁচে থাকতে পারে, তখন 5 দিন হবে। ক্লিয়ার? যেটা 5 দিন বলছিলাম ওটা নয়, 12 থেকে 24 ঘন্টা হচ্ছে ডিম্বাণুর জীবনকাল। এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শুক্রাণু একটা মহিলা দেহে কতদিন যাবৎ বেঁচে থাকতে পারে, 5 দিন যাবৎ। পরের প্রশ্ন, মৌখিক গর্ভনিরোধক হিসাবে ব্যবহৃত হরমোনটি কী? এটা আমি আগের ক্লাসও করেছি উদ্ভিদ প্রাণী হরমোন চ্যাপ্টারে। তো কী হবে বলো সঠিক উত্তর? অপশান বি, প্রোজেস্টেরন। ক্লিয়ার? এর স্বল্পক্ষণের জন্যই গর্ভপাতটা ঘটে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উদ্ভিদের জননাঙ্গ? পাতা, কাণ্ড, মূল ও ফুল। সঠিক উত্তর কী হবে? প্রত্যেকের অ্যান্সার করা উচিত অপশান ডি, ফুল। ঠিক আছে, এটা হচ্ছে উদ্ভিদের জননাঙ্গ। পরের প্রশ্ন, একটি গাছের গুঁড়ির প্রস্থচ্ছেদে 50টি বলয় দেখা গেল, তাহলে গাছটির বয়স কত হবে? দেখো এই প্রশ্ন তোমাদের আমি অনেকবার করিয়েছি যে গাছের বয়স নির্ণয় করা হয় বৃদ্ধি বলয়ের সংখ্যা বা বর্ষ বলয়ের সংখ্যা গণনা করে। তাহলে একটা গাছে যদি আমরা 50টা বর্ষ বলয় পাই, তা সেই গাছটার বয়স হবে 50 বছর। ঠিক আছে, যদি আমরা একটা গাছের বর্ষ বলয়কে গণনা করে তুমি যদি 20টা পাও, তাহলে সেই গাছের বয়স হবে 20 বছর। ক্লিয়ার? তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে বয়স নির্ণয়ের পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় ডেন্ড্রোক্রোনোলজি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। হাইড্রার অযৌন জননাঙ্গ কোনটি? হাইড্রার অযৌন জননাঙ্গ কোনটি? গেমা, কোরক, বানিডিয়ান, এটা কনিডিয়া হবে এবং অপশান দিতে রয়েছে এদের কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? হাইড্রা হচ্ছে কোরকোদ্গম, বই কোরকোদ্গম দেখা যায়, মানে অপশান বি হবে কোরক। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বুলবিল নিম্নলিখিত কোনটিতে অংশগ্রহণ করে? বুলবিল দেখো যৌন জনন, অঙ্গজ জনন, খাদ্য সঞ্চয় এবং অপশান দিতে রয়েছে শ্বসন। দেখো অঙ্গজ জননের একটা প্রসেস হচ্ছে বুলবিল। প্রাকৃতিক প্রসেস রয়েছে এবং কৃত্রিম প্রসেস রয়েছে। তুমি জুম করে নিচ্ছি, তোমার দেখতে সুবিধা হবে। দেখো অঙ্গজ জননের প্রসেসগুলো প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, দেখো প্রথমে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে প্রাকৃতিক প্রসেস কী কী রয়েছে? অস্থানিক মুকুলের মাধ্যমে পরিবর্তিত কাণ্ড, রসালো মূল, বুলবিল। বুলবিল কোথায় দেখা যায়? চুপড়ি, আলু, এইসব উদ্ভিদে কিন্তু বুলবিল দেখা যায়। ঠিক আছে, রসালো মূল, ডালিয়া, শতমূলী উদ্ভিদের রসালো মূল দেখা যায়। এবার অস্থানিক মূলের মাধ্যমে দেখো কাণ্ডজ মুকুল, মূলজ, পত্রজ। ঠিক আছে, অস্থানিক মুকুলে গোলাপ, ডালিয়া এইসব উদ্ভিদ দেখা যায়। মূলজ মুকুল হচ্ছে পটল, রাঙা আলু ইত্যাদি উদ্ভিদে দেখা যায় এবং পত্রজ মুকুল হচ্ছে পাথরকুচি উদ্ভিদ। ঠিক আছে, পাথরকুচি উদ্ভিদ অনেকে দেখেছো নিশ্চয়ই, যে পাথরকুচি পাতা যদি তুমি রেখে দাও, সেখান থেকে কিন্তু পাতার দেখবে সাইড থেকে কিন্তু তোমার ছোটো ছোটো মুকুল বের হচ্ছে উদ্ভিদের। ঠিক আছে, এটা হচ্ছে পত্রজ মুকুল। আর পরিবর্তিত কাণ্ডের মধ্যে রয়েছে মৃতগত কাণ্ড, অর্ধবায়ব কাণ্ড। মৃতগত কাণ্ড কী কী? পেঁয়াজ, ওল, আলু। ঠিক আছে, অর্ধবায়ব হচ্ছে চন্দ্রমল্লিকা, কচুরিপানা। ঠিক আছে, বুলবিল, চুবড়ি, আলু বললাম। এবার কৃত্রিম হচ্ছে এই তোমার এবার জোর কলম, শাখা কলম, গুটি কলম, দাবা কলম, এগুলো সব কিন্তু কৃত্রিম প্রসেস কিন্তু। ঠিক আছে, তাহলে এইগুলো কোন কোন উদ্ভিদে করা যায় প্রত্যেক একবার চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, লিস্টটা একবার চোখ বুলিয়ে নিও। তাহলে বুলবিল প্রশ্নে আমাদের কি বলেছে? প্রশ্নে আমাদের বলেছে যে বুলবিল নিম্নলিখিত কোনটিতে অংশগ্রহণ করে? বুলবিল কিসে অংশগ্রহণ করছে? তাহলে অপশান বি, অঙ্গজ জননে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে অপুংজনে দেখা যায় এমন একটি প্রাণী। এটা বলার কিচ্ছু লাগে না, বলতা, মৌমাছি, পিঁপড়ে, মিউকর ইত্যাদি উদ্ভিদে দেখা যায় অপুংজনী, মানে কী হবে? এটা বলতা অ্যান্সার হবে। ঠিক আছে, বলতা এবং মিউকরও এর দেহেও দেখা যায়। তো অপশান এ এবং সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বহির্নিষেক ঘটে কোন প্রাণীর দেহে? দেখো নিষেক প্রক্রিয়া যখন জীবদেহের বাইরে মানে কোনো জলীয় মাধ্যমে ঘটবে তখন তাকে বলবো বহির্নিষেক।
আর নিষেক প্রক্রিয়া যখন জীবদের অভ্যন্তরে ঘটবে তখন তাকে বলবো অন্তর্নিষেক। যেমন মানুষ, সরীসৃপ, পক্ষী এদের দেহে অন্তর্নিষেক দেখা যায়, আর বহির্নিষেক দেখা যায় হাইড্রা, মাছ, ব্যাঙ। তাহলে প্রশ্ন আমরা জানতে চেয়েছে বহির্নিষেক ঘটে এমন একটি প্রাণী, কি হবে বলো? অপশান বি, ব্যাঙ। কেননা মানুষ এবং পাখি এদের দেহে অন্তর্নিষেক দেখা যায়, তাই তো? বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। একটি উদ্ভিদে ক্লোন সৃষ্টিতে যে পদ্ধতি ব্যবহার করা হয়, যৌনজনন, সংকরায়ন, অণুবিস্তারণ এবং অপশান দিতে রয়েছে এদের সবগুলি। সঠিক উত্তর কী হবে প্রত্যেকে বলো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অণুবিস্তারণ। ঠিক আছে, দেখো ক্লোন কী জিনিস না, পরস্পরের সঙ্গে জিনগত ও বহিরাকৃতি সাদৃশ্য সম্পন্ন জীবদের ক্লোন বলা হয়। অযৌন জনন দ্বারা সৃষ্ট জীবগুলি জনিত্রী জনুর সঙ্গে জিনগত ও আকৃতিগতভাবে একরকম হয় বলে এদের জনিত্রী জনুর ক্লোন বলা হয়। ঠিক আছে, ক্লোন সৃষ্টির পদ্ধতিকে বলা হচ্ছে ক্লোনিং, মানে একই হবে। দেখো আমরা ক্লোন অ্যাপস করে থাকি না মোবাইলেতে, আমরা অ্যাপসকে ক্লোনিং করে থাকি, তো সেম জিনিস যে একটা সিন ধরো হোয়াটসঅ্যাপের ক্লোন, দুটো হোয়াটসঅ্যাপ আমাদের ফোনে কিন্তু আমরা একসাথে চালাতে পারি। তাহলে কী হয়েছে, হোয়াটসঅ্যাপ তো দুটোই থাকছে, মানে ঠিক সেম জিনিসটা কিন্তু প্রসেসটা ক্লোনিং মানে হচ্ছে ওইটাই, যে আকারগতভাবে এবং আকৃতিগতভাবে এবং জিনগতভাবে কিন্তু আরেকটা একই জিনিস তৈরি করা হচ্ছে। তো এখানে কিন্তু অণুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিটা কিন্তু কাজে লাগে না। ল্যাবরেটরিতে কী হচ্ছে, উদ্ভিদের কোষ, কোলা ও বিভিন্ন অঙ্গ নিয়ে কোলাকর্ষণ দ্বারা বহু সংখ্যক পূর্ণাঙ্গ অপত্য উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিকে বলা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ। ঠিক আছে, তো এখানে কিন্তু এই ক্লোন সৃষ্টিতে এই অণুবিস্তারণ প্রসেসটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, গাছের বয়স নির্ধারণ করা হয় যার মাধ্যমে, এটা তো আর বলার কোনো প্রয়োজন লাগে না মনে হচ্ছে, যে আমরা কি বললাম যে গাছের বয়স বলয় গণনা করে আমরা বলতে পারি গাছের কতগুলো, মানে গাছের বয়স কত। তাহলে কী হবে সঠিক উত্তর? অপশান সি, বৃদ্ধি বলয়। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, ক্ল্যামাইডোমোনাসের যৌনজনন হলো কি প্রকৃতির? ক্ল্যামাইডোমোনাসের যৌনজনন কি প্রকৃতির? দেখো আমি ছবিটা একটু জুম করে তোমার দেখতে সুবিধা হবে। মনে রাখবে যে যৌনজননে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট অঙ্গসংস্থানগতভাবে এবং শারীরবৃত্তীয়ভাবে একই রকমের হয় সেই মিলনকে বলা হচ্ছে আইসোগ্যামি। ঠিক আছে, দেখো যৌনজনন সিনগ্যামি প্রকৃতির হয়ে থাকে, আবার তোমার সিনগ্যামি প্রকৃতির মধ্যে রয়েছে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ঠিক আছে, উগামি রয়েছে, এক্সোগ্যামি রয়েছে, পিডোগ্যামি রয়েছে। আবার যৌনজনন হয়ে থাকে সংযুক্তি প্রকৃতির। ঠিক আছে, তো এই সিনগ্যামির মধ্যে ভাগ হচ্ছে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। ঠিক আছে, তো মনে রাখবে যখন দেখো অঙ্গসংস্থানগতভাবে এবং শারীরবৃত্তীয়ভাবে একই রকমের হবে, দেখো এখানে স্ত্রী, এটা পুরুষ প্রাণী, এটা স্ত্রী প্রাণী, তবে অঙ্গসংস্থানগতভাবে এবং আকারগতভাবে কিন্তু দুটো একই, এদের মিলন হয়েছে, মিলন হয়ে কিন্তু জাইগোট উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে আইসোগ্যামি। ঠিক আছে, এখানে ক্ল্যামাইডোমোনাসটা কিন্তু এখানে অপশানটি একটু ভুল আছে, ক্ল্যামাইডোমোনাসটা হবে না, মনে রাখবে মনোসিস্টিস। ঠিক আছে, আইসোগ্যামি দেখা যায় মনোসিস্টিসে, স্পাইরোগাইরাতে, স্পাইরোগাইরার দেহে এক্সাম্পলটা লিখে নাও, স্পাইরোগাইরা এবং মিউকর। ঠিক আছে, মিউকর, স্পাইরোগাইরা এবং মনোসিস্টিসে কিন্তু এই আইসোগ্যামি জনন দেখা যায়। কি কি বললাম, মিউকর, স্পাইরোগাইরা এবং মনোসিস্টিসে কিন্তু এই আইসোগ্যামি জননটা দেখা যায়। ঠিক আছে, এবার দেখে নেব অ্যানাইসোগ্যামি। তবে অ্যানাইসোগ্যামিতে কী হচ্ছে, যে যৌনজননে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটে আকার, আয়তন, আকৃতি সমান হয় না। ছবিটা ভালো করে খেয়াল করো, তবে এখানে স্ত্রী প্রাণী, এখানে পুরুষ প্রাণী, তবে স্ত্রী প্রাণী কিন্তু আকারে পুরুষ প্রাণীর থেকে বড়। ঠিক আছে, এবং মিলন ঘটছে সেটা কিন্তু যৌনাঙ্গের বাইরে ঘটে, তাকে আমরা বলি অ্যানাইসোগ্যামি প্রকৃতির, যেমন ক্ল্যামাইডোমোনাস। ঠিক আছে, যেমন ক্ল্যামাইডোমোনাস বা অ্যালোমাইসিস এদের দেহে। আর একটা মনে রাখবে উগ্যামিটা, উগ্যামির এক্সাম্পলটা মনে রাখো প্রত্যেকে। উগ্যামির এক্সাম্পল হচ্ছে ভলবক্স, ঠিক আছে, এবং ইডোগোনিয়াম। এদের দিয়ে কিন্তু উগ্যামি প্রকৃতির যৌনজনন দেখা যায়। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে কি দিয়েছে, আমাদের প্রশ্নে দিয়েছে ক্ল্যামাইডোমোনাসের যৌনজনন হলো কী হবে বললাম, অপশান এ, অ্যানাইসোগ্যামি। ঠিক আছে, অপশান এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। বলছে ভ্রূণ জরায়ুর যে স্তরে রোপিত হয় সেটা কোনটি? মনে রাখবে ভ্রূণ কিন্তু জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হচ্ছে। ঠিক আছে, জরায়ুর অন্তঃপ্রাচীর গাত্রে যে এন্ডোমেট্রিয়াম রয়েছে সেখানে কিন্তু ভ্রূণটা রোপিত হচ্ছে। ঠিক আছে, আর ভ্রূণ রোপিত হওয়াতে সাহায্য করছে কে? কোন হরমোন? ইস্ট্রোজেন। এটা কিন্তু মাথায় রাখবে যে ইস্ট্রোজেন হরমোন কিন্তু ভ্রূণ রোপণে সাহায্য করে। পরের প্রশ্ন বলছে ফার্নের যৌনক্রমে যে দশাটি
হ্যাপ্লয়েড তা হলো কোনটা? দেখো, যৌনক্রম কী জিনিস না, কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশার যে পর্যায়ক্রমে আবর্তন সেটা হচ্ছে যৌনক্রম। তাহলে ফার্ন, মস এইসব যৌনধারণকারী উদ্ভিদ এবং প্যারামেসিয়াম, মনোসিস এদের দিয়ে কিন্তু এই যৌনক্রম দেখা যায়। তো জীবের যৌনক্রমে এই ডিপ্লয়েডটাই হচ্ছে রেণুধর দশা আর হ্যাপ্লয়েডটাই হচ্ছে লিঙ্গধর দশা, এরা কিন্তু পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে আমাদের প্রশ্ন চেয়েছে হ্যাপ্লয়েড হচ্ছে লিঙ্গধর দশা, মানে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে আলোক পর্যায়বৃত্তি দ্বারা প্রভাবিত হয় ফুলের পরিস্ফুটন, অঙ্গজ বৃদ্ধি, ফলের সৃষ্টি এবং অপশান দিতে বলছে এদের সবকটি। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এদের সবকটি। ঠিক আছে, দেখো ফটো পিরিয়ডের উপর ভিত্তি করে উদ্ভিদের প্রকারভেদ রয়েছে না। বেশিরভাগ উদ্ভিদের পুষ্পমুকুলে প্রস্ফুটনের জন্য একটা ন্যূনতম সর্বোচ্চ দিবাদৈর্ঘ্যের প্রয়োজন, এটাকে বলা হচ্ছে সংকট দিবাদৈর্ঘ্য। এই সংকট দিবাদৈর্ঘ্যের উপর বেশ করেই এই দীর্ঘদিবা উদ্ভিদ, হ্রস্বদিবা উদ্ভিদ, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা বলতে পারি। তো এক্সাম্পল একটু প্রত্যেকে ভালো করে দেখে রাখবে, এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যে দীর্ঘদিবা উদ্ভিদ হচ্ছে গম, বিট, মূলো। হ্রস্বদিবা হচ্ছে কফি, তামাক, মেরিল্যান্ড মাম্প ভ্যারাইটি এবং হচ্ছে সোয়াবিন, ধান। দিবা নিরপেক্ষ হচ্ছে সূর্যমুখী, শসা, ভুট্টা। দীর্ঘ হ্রস্বদিবা, দীর্ঘদিবা। তো এক্সাম্পলগুলো প্রত্যেকে একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, তো এই আলোক পর্যায়বৃত্তি জিনিসটা কি না, দিন ও রাতের দৈর্ঘ্যের বিভিন্নতার উপর ভিত্তি করে উদ্ভিদের ফুল ফোটা ও জীবের নানা গুরুত্বপূর্ণ কাজ সংগঠন হয়, এটাকেই বলা হচ্ছে আলোক পর্যায়বৃত্তি। তার মানে আলোক পর্যায়বৃত্তিতে কী হচ্ছে, উদ্ভিদের ফুল পরিস্ফুটন তো হচ্ছেই, আরও নানা গুরুত্বপূর্ণ কাজ মানে অঙ্গজ বৃদ্ধি, ফলের সৃষ্টি, এই সমস্ত কিছু কিন্তু এই আলোক পর্যায়বৃত্তি দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে। তাই অপশান ডি হয়েছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। উদ্ভিদের বৃদ্ধির সময়কাল কি? নির্ধারিত, অনির্ধারিত, নির্ধারিত ও অনির্ধারিত এবং অপশান নিতে বলছে এদের কোনোটিই নয়। দেখো, বৃদ্ধি কী জিনিস? নতুন কোষীয় পদার্থ সংশ্লেষণের মাধ্যমে জীবদেহের বা জীবকোষের আকার, আয়তন বা ভরের যে স্থায়ীভাবে বেড়ে যাওয়া, বিশেষ করে শুষ্ক ওজন বৃদ্ধিটাকেই বলা হচ্ছে কিন্তু বৃদ্ধি। মনে রাখবে, অপচিতি বিপাক অপেক্ষায় উপচিতি বিপাক বেশি হলে কিন্তু জীবদের বৃদ্ধি ঘটে। ঠিক আছে, এবার দেখো ওই যে কাণ্ড মূলের অগ্রভাগে উদ্ভিদের অধিক বৃদ্ধি পরিলক্ষিত হয়। তো উদ্ভিদের বৃদ্ধিটা পরিলক্ষিত হয় অধিক কোথায়? কাণ্ড মূলের অগ্রভাগে। অগ্রস্থ ভাজক কলার বৃদ্ধির ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি হয় এবং পার্শ্বস্থ ভাজক কলার বৃদ্ধির ফলে উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি হয়। আর প্রাণীদের বৃদ্ধি উদ্ভিদের ন্যায় নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ না থেকে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সামগ্রিকভাবে সুসামঞ্জস্য রূপে কিন্তু বৃদ্ধিটা হয়। তাহলে উদ্ভিদের বৃদ্ধির সময়কাল কিন্তু অনির্ধারিত আমরা বলতে পারি, কিন্তু প্রাণীদের বৃদ্ধির সময়কাল কিন্তু নির্ধারিত। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে। শিশু জন্মানোর 2-3 দিন পর মায়ের স্তন থেকে খরিত পুষ্টিদায়ক হরিদ্রাবক তরল পদার্থকে কি বলা হয়? কোলোস্ট্রাম, হরমোন, ভিটামিন এবং অপশান দিতে বলছে এদের কোনোটিই নয়। তো মনে রাখবে এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান এ, কোলোস্ট্রাম। দেখো, শিশুর জন্মের পর থেকে যে প্রথম কয়েকদিন যে মাতৃদুগ্ধটা সেটাকে বলা হচ্ছে কোলোস্ট্রাম। ঠিক আছে, এটাই কিন্তু শিশুর হজম প্রক্রিয়াটাকে উন্নত করছে। ঠিক আছে, এই কোলোস্ট্রামের মধ্যে মনে রাখবে কি থাকে না, আইজিএ অ্যান্টিবডি থাকে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন অ্যান্টিবডি থাকে, আইজিএ অ্যান্টিবডি থাকে, যেটাই কিন্তু তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু সেই সময় গড়ে তুলছে। ঠিক আছে, তার শরীরে সেই সময় ইমিউনিটি পাওয়ার ততটা কে প্রোভাইড করছে? ইমিউনিটি পাওয়ারটাকে প্রোভাইড করছে এই কোলোস্ট্রাম মিল্কটা। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে আইজিএ রয়েছে। এই আইজিএটাই কিন্তু শরীরে অনেক ক্ষমতা প্রদান করছে বাচ্চাটিকে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। ছত্রাকের অজনজনন ঘটে নিচের কোনটির দ্বারা? ছত্রাকের অজনজনন ঘটে নিচের কোনটির দ্বারা? কনিডিয়া, অন্তরেণু, জুস্পোর এবং অপশান দিতে রয়েছে সিনজুস্পোর। মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কনিডিয়া। ঠিক আছে, জুস্পোর হচ্ছে ক্ল্যামাইডোমোনাসের অজনজনন অঙ্গ, অন্তরেণু হচ্ছে ব্যাকটেরিয়ার অজনজনন অঙ্গ, সিনজুস্পোর হচ্ছে ভাউকেরিয়ার এবং কনিডিয়া হচ্ছে পেনিসিলিয়াম নামক ছত্রাকের। তাহলে অপশান এ হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। নিচের কোন প্রাণী গেমিউল গঠনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে? দেখো লিস্টটা তোমাদের জন্য আমি খুব সুন্দর করে রেখেছি, প্রত্যেকে একবার দেখে নিও। তোমরা ভাবে গেমিউল গঠনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে অপশান এ, স্পঞ্জ। ঠিক আছে, স্পাইরোগাইরা করে খণ্ডী ভবনের মাধ্যমে। স্পাইরোগাইরা কি বললাম? খণ্ডী ভবন।
হাইড্রা প্রত্যেকেই জানো, কোরকোদ্গম আগেই বলেছি, কোরকোদ্গম, ঠিক আছে, এবং প্লাজমোডিয়াম হচ্ছে বহু বিভাজন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আর গেমিউল গঠন হচ্ছে স্পঞ্জ। নেক্সট প্রশ্নে বলছে স্টোলন বা বক্রধাবক দেখা যায় কোন উদ্ভিদে? স্টোলন বা বক্রধাবক কোন উদ্ভিদে দেখা যায়? খুব সুন্দর করে এক্সাম্পলগুলো লিখে রেখেছি, দেখে নাও। বক্রধাবক হচ্ছে জুঁই, মেন্থা, স্ট্রবেরি। ধাবক দেখা যায় আমরুল, শুষ্নি। হস্তধাবক দেখা যায় কচুরিপানা, বড় পানাতে। ঊর্ধ্বধাবক দেখা যায় চন্দ্রমল্লিকা, মুথা ঘাসে। ঠিক আছে, তাহলে কি হবে? বক্রধাবক কোথায় দেখা যাবে? অপশান এ, জুঁই ফুলে। পরের প্রশ্ন, নিচের কোন প্রাণীর দেহে তির্যক দ্বিবিভাজন পদ্ধতি দেখা যায়? তির্যক দ্বিবিভাজন, দেখো বিভাজন পদ্ধতি আমরা দেখেছিলাম, এবার বিভাজনের পদ্ধতির আবার ভাগ রয়েছে। সাধারণ বিভাজন, অনুদৈর্ঘ্য বিভাজন, অনুপ্রস্থ বিভাজন, তির্যক দ্বিবিভাজন। এর মধ্যে কোনটাতে বলেছে তির্যক দেখা যায়? তির্যক দেখা যাচ্ছে সেরাটিনিয়াম, মানে অপশান এ হবে সঠিক উত্তর। অনুপ্রস্থ দ্বিবিভাজন দেখা যায় প্যারামেসিয়ামে, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন দেখা যাচ্ছে ইউক্লিনাতে, এবং সাধারণ বিভাজন দেখা যাচ্ছে অ্যামিবাতে। ঠিক আছে, তাহলে অপশান এ হলো কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর। ফ্লাজেলাযুক্ত চলমান স্পোর বা রেণুদের কি বলা হয়? ফ্লাজেলাযুক্ত চলমান স্পোর বা রেণুদের কি বলা হয়? মনে রাখবে, ফ্লাজেলাযুক্ত চলমান স্পোরদের বলা হচ্ছে জুস্পোর। অপশান এ হবে সঠিক উত্তর, যেটা ক্ল্যামাইডামোনাসের অযৌন জননাঙ্গ। আর ফ্লাজেলা বিহীন হলে সেটাকে বলা হবে অ্যাপ্ল্যানোস্পোর। ফ্লাজেলা বিহীন মানে মনে রাখবে নিশ্চল হবে কিন্তু সেটা। ঠিক আছে, এছাড়া কনিডাও কিন্তু নিশ্চল প্রকৃতির রেণু, অ্যাস্কো রেণু কিন্তু নিশ্চল প্রকৃতির রেণু। তার চলমান রেণু হচ্ছে কোনটা? জুস্পোরটা। ক্লিয়ার? নিচের কোন উদ্ভিদের অঙ্গজ জননাঙ্গ মৃদগত কাণ্ড? ঠিক আছে, এই জায়গাটা একটু দেখে নাও। ভূনিম্নস্থ বা মৃদগত কাণ্ড কিন্তু বিভিন্ন প্রকারে হয়ে থাকে। কন্দ হচ্ছে পেঁয়াজ ও রসুন, গুড়িকন্দ হচ্ছে কচু ও ওল, স্ফীতকণ্ড হচ্ছে আলু, গ্রন্থিকাণ্ড বা রাইজম হচ্ছে আদা, হলুদ। ঠিক আছে, তাহলে বলেছে অঙ্গজ জননাঙ্গ মৃদগত কাণ্ড, তা কী হবে? পেঁয়াজেরও কিন্তু হবে, কচুরও হবে, আলুরও হবে, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নিম্নলিখিত কোন জীবে স্বনিষেক দেখা যায়? তোমাদের আগেই বলেছি স্বনিষেক দেখা যাবে কোন জীবেতে। তোমরা আমাকে এটাকে বলো তো, অপশানগুলো বাদ দাও। অপশানগুলো বাদ দেওয়ার আগে তোমরা আমাকে বলো যে উভয়লিঙ্গ প্রাণীর দিয়ে দেখা যাবে না একলিঙ্গ প্রাণীর দিয়ে দেখা যাবে? স্বনিষেক দেখা যাবে কিন্তু উভয়লিঙ্গ প্রাণীর দিয়ে, মানে যে প্রাণী দিয়ে একসাথে স্ত্রী এবং পুরুষ প্রজনন অঙ্গ উপস্থিত থাকবে তাদের দিয়েই কিন্তু স্বনিষেক দেখা যাবে, তাই তো? তাহলে আমাকে খুঁজতে হবে এখানে চারটে অপশানের মধ্যে কোনটা উভয়লিঙ্গ প্রাণী। যেটা উভয়লিঙ্গ প্রাণী হবে তার দিয়েই কিন্তু আমরা স্বনিষেক পাবো। ক্লিয়ার? এভাবে কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তো উভয়লিঙ্গ প্রাণী কোনটা? উভয়লিঙ্গ প্রাণী দেখো কেঁচো, ফিতাকৃমি, মানে ফিতাকৃমিও রয়েছে এবং কেঁচোও রয়েছে। তাহলে অপশান এ এবং বি কিন্তু দুটোই সঠিক উত্তর হবে। ঠিক আছে, এই দুটো প্রাণীর দিয়েই কিন্তু আমরা স্বনিষেক দেখতে পাবো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নিম্নলিখিত কোন উদ্ভিদের অঙ্গজ জননে দাবা কলম দেখা যায়? দেখো সুন্দর করে লিস্ট রাখা আছে, একবার চোখ বুলিয়ে নাও। দাবা কলম কোন উদ্ভিদে আমরা ইউজ করতে পারি? দাবা কলম আমরা জুঁই, স্ট্রবেরি, চন্দ্রমল্লিকাতে ইউজ করতে পারি, মানে জুঁয়েতেও হবে, স্ট্রবেরিতেও হবে, চন্দ্রমল্লিকাতেও হবে। অপশান ডি হবে সঠিক উত্তর। কাটিং বা শাখা কলম গোলাপ, জবা, গাঁদা, সজনেতে। গ্রাফটিং বা জোর কলম আম, জাম, লেবুতে। গুটি কলম পেয়ারা, বেদানাতে গুটি কলম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোলাকর্ষণ মানে কোলাকর্ষণে উপযুক্ত বৃদ্ধির জন্য কোন হরমোন ইউজ করা হয়? বলছে কোলাকর্ষণে উপযুক্ত বৃদ্ধির জন্য কোন হরমোনকে আমরা ইউজ করি? অক্সিন, সাইটোকাইনিন, জিব্বেরেলিন, এবং অপশান দিতে আছে এ ও বি উভয়। কোনটা সঠিক উত্তর হবে বলো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, এ ও বি উভয়, মানে অক্সিনও সাহায্য করে, সাইটোকাইনিনও সাহায্য করে কোলাকর্ষণে। ঠিক আছে, যে পদ্ধতিতে ল্যাবরেটরিতে উদ্ভিদের কোষ, কোলা বা অঙ্গ নিয়ে কোলাকর্ষণের মাধ্যমে অসংখ্য পূর্ণাঙ্গ অপত্য উদ্ভিদ উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে অণুবিস্তরণ বা মাইক্রো প্রপাগেশন। ঠিক আছে, এই কোলাকর্ষণ প্রসেসটা কী জিনিস? যে পদ্ধতিতে জীবদেহ থেকে সংগৃহীত কোলা উপযুক্ত পুষ্টি মাধ্যমে জীবাণুমুক্ত পরিবেশে কর্ষণ করা হয় তাকে কোলাকর্ষণ বা টিস্যু কালচার বলে। মনে হয় মাইক্রো প্রপাগেশনে আবার এই কোলাকর্ষণ পদ্ধতি ইউজ করা হয়। তাহলে অক্সিন এবং সাইটোকাইনিন হরমোন কিন্তু এই বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর। আর মনে রাখবে বিজ্ঞানী হ্যাভারল্যান্ড, ঠিক আছে, এখান থেকে ডেটা মনে রাখবে। হ্যাভারল্যান্ড বিজ্ঞানীকে কিন্তু বলা হচ্ছে এই টিস্যু কালচারের জনক। কি বললাম? টিস্যু কালচারের জনক বলা হচ্ছে বিজ্ঞানী হ্যাভারল্যান্ডকে, টিস্যু কালচারের জনক। ঠিক আছে, কাকে বললাম? বিজ্ঞানী হ্যাভারল্যান্ড। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন।
অঙ্গজ জনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথায়? এপিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, সিলভিকালচার। দেখো এপিকালচার মানে হচ্ছে মৌমাছি চাষ, সেরিকালচার মানে হচ্ছে রেশম চাষ, হর্টিকালচার মানে উদ্যান পালন সম্বন্ধে আলোচনা, এবং ফাইকোলজি মানে মনে রাখবে এখান থেকে শৈবাল বিদ্যা। তাহলে অঙ্গজনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথায়? মনে রাখবে সিলভিকালচারে। ঠিক আছে, এখানে কিন্তু অঙ্গজনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি ভিভিপেরাস প্রাণী? আর বলার রাখে না, প্রথমেই বলে দিয়েছি ভিভিপেরাস প্রাণী হচ্ছে গিনিপিগ মানুষ, মানে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো। আর ওভিপেরাস বললে উভচর প্রাণীরা, মাছ, সরীসৃপ, পক্ষী, হংসজন্তু বা প্ল্যাটিপাস, এরা কিন্তু ওভিপেরাস প্রাণী। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, ব্যাঙের ডিমের প্রকৃতি। দেখো এই একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ডিম্বাণুর প্রকারভেদ রয়েছে, ম্যাক্রোলেসিথাল, মাইক্রোলেসিথাল আর অ্যালেসিথাল। অ্যালেসিথাল মানে ডিম্বাণুতে কোনো কুসুম নেই। এখানে কুসুমের পরিমাণটা ম্যাক্রোলেসিথালে বড়, আর মাইক্রোলেসিথাল কুসুমের পরিমাণটা ছোট। তো ম্যাক্রোলেসিথাল প্রকৃতির ডিম্বাণু হচ্ছে পক্ষী ও সরীসৃপের, মাইক্রোল হচ্ছে মাছ ও উভচরের, ঠিক আছে, এবং অ্যালেসিথাল হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর। তাই ব্যাঙের ডিমের প্রকৃতি চেয়েছে, ব্যাঙ মানে হচ্ছে উভচর প্রাণী, মানে মাইক্রোলেসিথাল, মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু প্রত্যেকে দেখে রাখবে। এবার দিয়েছে একটি বহু ঋতুচক্রী প্রাণী বা পলিস্ট্রাস, ঠিক আছে, বা পলিস্ট্রাস প্রাণী কোনটা? যে সকল প্রাণীর স্তন্যপায়ী প্রাণীর বছরে একাধিকবার ঋতুচক্র থাকে তাকে পলিস্ট্রাস বলে। যেমন গিনিপিগের 15 দিন অন্তর অন্তর ঋতুচক্র দেখা যায়, ইঁদুরের 5 দিন অন্তর অন্তর ঋতুচক্র দেখা যায়। আর মনোস্ট্রাস বা এক ঋতুচক্রী প্রাণী কি? স্তন্যপায়ী প্রাণীর বছরে একটি মাত্র ঋতুচক্র থাকে, তাদের বলা হচ্ছে মনোস্ট্রাস, যেমন হরিণ, কুকুর, শিয়াল। তাহলে আমাকে প্রশ্নে বলেছে কোনটা বহু ঋতুচক্রী প্রাণী, কী হবে? অপশান এ হবে, ইঁদুর। ইঁদুর হচ্ছে বহু ঋতুচক্রী প্রাণী। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এবার তোমাদেরকে আরও কিছু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমি তোমার জন্য তুলে রেখেছি, প্রত্যেকে এবার দেখে নাও। প্রথম প্রশ্নে কি বলছে দেখো, বলছে উদ্ভিদের বৃদ্ধির হার কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়? প্রত্যেকেই পারবে, কী হবে? অপশান বি, অক্সানোমিটার। পরের প্রশ্ন, কোন কলার বিভাজনের ফলে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটে? কোন কলার বিভাজনের ফলে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটে? 22 নম্বর প্রশ্ন, অ্যান্সারটা কী হবে? অপশান সি, ক্যাম্বিয়াম কোলে। তোমাদের আগেই বলেছি। এবার বলছি দেখো বৃদ্ধির হারের যে লেখচিত্রটা সেটা কোন অক্ষরের ন্যায় হয়? দেখো বৃদ্ধির যে হারটা হয়ে থাকে সেটার যে লেখচিত্রটা হয় অনেকটা এস আকারের মতো হয়। কি বলে? অনেকটা এস আকারের মতো হয়। এটাই কিন্তু সিগময়েড কার্ভ বলে। অনেকটা এস আকারের মতো হয়। কীরকম হয় না, বৃদ্ধির একেবারে শুরুতে বৃদ্ধির হারটা কম থাকে, ঠিক আছে, এই অবস্থাকে আমরা কি বলি? বিলম্বকাল বা ল্যাগ ফেজ। এরপরে কী হয়? পরের পর্যায়ে তাই বৃদ্ধিটা দ্রুত গতিতে হতে থাকে, এটাকে বলা হচ্ছে কি? মুখ্য বৃদ্ধিকাল। এই দশার পর আবার কি হয়? বৃদ্ধির হারটা কমতে থাকে, এই অবস্থাকে বলা হচ্ছে কি? হ্রাসকাল। তো এই যে বৃদ্ধির হারটা, এটা তুমি যদি একটা ছবিতে আঁকো, ঠিক আছে, এটা একটা ঠিক এস অক্ষরের মতো হয়, এটাকে বলা হচ্ছে সিগময়েড কার্ভ, ঠিক আছে। আর উদ্ভিদের বৃদ্ধির হার নির্ণয় করা হয় আবার আর্ক ইন্ডিকেটর এবং অক্সানোমিটার, দুটো যন্ত্রের মাধ্যমে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আরেকটা জিনিস মনে রাখবে, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা প্রয়োজন, ঠিক আছে। কি বললাম? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। আর একটা জিনিস যেটা তোমাদের এখানে আগের প্রশ্নই ছিল যে গৌণ বৃদ্ধিতে সাহায্য করছিল ক্যাম্বিয়াম কোলা। আর মনে রাখবে প্রাথমিক বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু উদ্ভিদের, মানে প্রাথমিক যে বৃদ্ধি রয়েছে সেখানে সাহায্য করছে কিন্তু প্রাথমিক ভাজক কোলা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। বলছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি? বলো। 24 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ হরমোন কোনটি? কী হবে? অপশান এ, অক্সিন, ঠিক আছে। চ্যাপ্টারটাই হচ্ছে বৃদ্ধি ও জনন, সেই জন্য বৃদ্ধির প্রশ্ন রয়েছে কিন্তু। কিসের সাহায্যে উদ্ভিদের বয়স নির্ধারণ করা হয়? প্রত্যেকেই জানো, অপশান বি, বর্ষ বলয়। উদ্ভিদের বৃদ্ধিকাল, 26 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধিকাল কী হবে? বলো সঠিক উত্তর। নির্দিষ্ট, অনির্দিষ্ট, উভয়, এবং অপশান দিতে বলছে কোনোটি নয়, নির্দিষ্ট। যে পর্যায়ে জীবদের বৃদ্ধি অতি দ্রুতভাবে চলতে থাকে তাকে কি বলে? দেখো বৃদ্ধিটা কি বললাম, একটা পর্যায়ে কিন্তু প্রথমেই কিন্তু বৃদ্ধিটা মানে ধীরে ধীরে হয়, তারপরে হঠাৎ করে দ্রুত গতিতে হয়, তো সেই স্টেজটাকে কি বলা হচ্ছে? মুখ্য বৃদ্ধিকাল, ঠিক আছে। 27 সি হবে সঠিক উত্তর। দেখো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কত ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন? কি বলেছিলাম একটু আগে? 25 থেকে 35, অপশান এ হবে সঠিক উত্তর। যে যৌন জননে মিলিত গ্যামেট দ্বয় সমান আকারের হয়, ঠিক আছে। কি বললাম? যে পোকা যৌন জননে মিলিত যে গ্যামেট দ্বয় সমান আকারে হবে, তাই কি বলবো? অপশান এ, আইসোগ্যামি বলবো,
তাই তো এখানে দুটো গ্যামেট কিন্তু স্ত্রী এবং পুরুষ গ্যামেট কিন্তু সমান আকৃতির হয় অঙ্গ সংস্থানগতভাবে এবং আকারের দিক থেকে। তাহলে 29 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী পেলাম? অপশান এ। সংযুক্ত পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি উদ্ভিদ হলো কনজুগেশন পদ্ধতি মানে সংযুক্তিকরণ পদ্ধতিতে জনন সম্পন্নকারী উদ্ভিদ হচ্ছে কোনটি? 30 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মস। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলছে পার্থেনোজেনেসিস দেখা যায় কোন উদ্ভিদে? পার্থেনোজেনেসিস দেখা যায় এমন একটি প্রাণী হাইড্রা, অ্যামিবা, বোলতা, কেন্ন। কী হবে বলো? অপশান সি, বোলতা। যে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে লার্ভা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় তাকে কি বলে? যে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে লার্ভা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান বি, মেটামরফোসিস বা রূপান্তর। তাই তো প্রাণীর লার্ভা অবস্থা থেকে যৌনতা প্রাপ্তিকে কি বলে? নিওটেনি, অপুংজনি, রূপান্তর এবং অপশান ডিতে রয়েছে সবকটি। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান এ, নিওটেনি। বহু বিভাজনের মাধ্যমে বংশবিস্তার করে কে? হাইড্রা, অ্যামিবা, ইস্ট, ভলবক্স। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান বি, অ্যামিবা। অপুংজনির মাধ্যমে কোন প্রকার মৌমাছি উৎপন্ন হয়? অপুংজনির মাধ্যমে কোন প্রকার মৌমাছি উৎপন্ন হয়? মনে রাখবে, পুরুষ মৌমাছি। সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ কোনটি? সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ কোনটি? একটু আগে তোমাদের করেছিলাম উদ্ভিদের জননাঙ্গ কোনটি, কী হবে? অপশান ডি, ফুল। নিষেকের পর কোন অংশ বীজে পরিণত হয়? দেখছো প্রিভিয়াস ইয়ার কীরকম প্রশ্ন এসেছে। নিষেকের পরে কোন অংশ বীজে পরিণত হয়? বীজ বলেছে কিন্তু। 7 নম্বর প্রশ্ন অপশান সি, ডিম্বকটা বীজে পরিণত হয়। সংশ্লেষের ফলে সৃষ্ট জাইগোটকে কি বলে? সংশ্লেষের ফলে সৃষ্ট জাইগোটকে কি বলে? 8 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান সি, জাইগোস্পোর। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ আরও প্রশ্ন রয়েছে, তোমাদের প্রায় এখনও 50টা মতো প্রশ্ন রয়েছে। তো এই যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো করানো হচ্ছে কাদের জন্য? তোমাদের জন্য। কিন্তু তোমরা একটা লাইকও করবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে না, শেয়ার তো দূরের কথা। পরের প্রশ্নে কি বলছে দেখো। কলমের সাহায্যে উদ্ভিদের জনন কি প্রকারের হয়ে থাকে? অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন এবং অপশান দিতে বলছে কৃত্রিম অঙ্গজ। 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান ডিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, কৃত্রিম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে কী বলে? অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে কী বলে? 10 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান সি, অপুংজনি। সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের নিষেকের পর কোন অংশ ফলে পরিণত হয়? 11 নম্বর প্রশ্ন প্রত্যেকে অ্যান্সার করো। অপশান বি, ডিম্বাশয়। দেখো এখানে কি বলা আছে, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। নিষেকের পরে ডিম্বাশয়টা ফলে পরিণত, এটা আমরা প্রত্যেকে জানি। এর আগে যাই দেওয়া থাক অত আমরা ভাববো না, এটা দেখে নার্ভাস হয়ে যাও না অনেকে। কী অ্যান্সার হবে? ডিম্বাশয় অ্যান্সার হবে। একটি জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জন্য পর্যায়ক্রমিক আবর্তনকে কী বলে? একটু আগেই তোমাদের করিয়েছি, জনুক্রম। অপশান এ। অনিষিক্ত ডিম্বাশয় থেকে বীজবিহীন ফল সৃষ্টিকে কী বলা হচ্ছে? কী হবে? অপশান ডি হবে। এটা তো পার্থেনোকার্পি হবে, অপশান বি হবে। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান বি, পার্থেনোকার্পি। বহির্নিষেককারী একটি প্রাণী, বহির্নিষেক দেখা যায় এমন একটা প্রাণী বলো। 14 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান বি, ব্যাঙ। পত্রাশয়ী মুকুলের সাহায্যে বংশবিস্তার করে কোন গাছ? একটু আগেই বলেছি তোমাদের, 15 এ হবে, পাথরকুচি। অন্তর্নিষেক দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ দাও। মাছ, ব্যাঙ, মানুষ। অপশান দিতে হয়েছে সবকটি। 16 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান সি, মানুষ। একটি অন্ড জরায়ুজ প্রাণী, আমি একদম এক্সাম্পল সমেত তোমাদের প্রথমেই বলে দিয়েছি। বলো 17 নম্বর প্রশ্ন অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশান ডি, হাঙর। ঠিক আছে, জাস্ট আমি এখন তোমাদের আলোচনা করছি। দুটি অসম আকৃতির গ্যামেটের মিলন প্রক্রিয়া কী হবে বলো? একটু আগেই বলেছি অ্যানাইসোগামি। অপশান বি। অ্যাজাইগোস্পোর গঠিত হয় কোন পদ্ধতিতে? সংযুক্তি, অপুংজনি, উগ্যামি, সিনগামি। 19 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান বি, অপুংজনি। নিচের কোন হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে বলো? 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, থাইরক্সিন। ঠিক, যেটা ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে। বুলবিলের সাহায্যে বংশবিস্তার করে কোন গাছ? অপশান সি, চুপড়ি আলু। তাই তো কোন প্রাণী উভলিঙ্গ হওয়া সত্ত্বেও পরনিষেক ঘটে? 22 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশান সি, কেঁচো। ঠিক আছে, কেঁচো উভলিঙ্গ হওয়া, ঠিক আছে, কেঁচো ফিতাক্রমী উভলিঙ্গর প্রাণী, কিন্তু কেঁচোর দিয়ে পরনিষেক ঘটে। একটি জরায়ুজ প্রাণীর উদাহরণ দাও বলো। প্রত্যেকে অ্যান্সার করো। 23 নম্বর প্রশ্ন অপশান ডি, গিনিপিগ।
নিম্নের কোনটি একটি অন্ডজ প্রাণী? 24 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি পাখি। নিচে কোন প্রাণীতে প্রত্যক্ষ পরিস্ফুটন দেখা যায়? কোন প্রাণীতে বলছে প্রত্যক্ষ পরিস্ফুটন দেখা যায়? 25 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হবে, ঠিক আছে। সরীসৃপের দেহে কিন্তু প্রত্যক্ষ পরিস্ফুটন দেখা যায়। এবার দেখো এই প্রত্যক্ষ পরিস্ফুটন আর পরোক্ষ পরিস্ফুটন কী জিনিস? না, প্রত্যক্ষ পরিস্ফুটন হচ্ছে যে ধরনের পরিস্ফুটনে ভ্রূণ বৃদ্ধি পেয়ে সরাসরি শিশু প্রাণী সৃষ্টি হয়, ডিরেক্ট ডেভেলপমেন্ট। যেমন সরীসৃপ, প্রত্যক্ষ উদাহরণটা সরীসৃপ পেলে পাখি হবে, স্তন্যপায়ী হবে, এদের দিয়ে কিন্তু ডিরেক্ট ডেভেলপমেন্ট দেখা যায়, ঠিক আছে। আর যে পরিস্ফুটনে ভ্রূণ লার্ভার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় তাকে বলা হচ্ছে পরোক্ষ পরিস্ফুটন, ঠিক আছে। যেমন ধরো কী হবে, মশা, প্রজাপতি, এদের দিয়ে দেখা যাবে পরোক্ষ পরিস্ফুটন, ব্যাঙের দিয়ে দেখা যাবে। তাহলে কী হবে এখানে, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পরোক্ষ পরিস্ফুটন দেখা যায় কোথায়? অপশান এ, ঠিক আছে। ব্যাঙের দেহে কিন্তু পরোক্ষ পরিস্ফুটন দেখা যায়। এছাড়া মশা, প্রজাপতি, এদের দেহে কিন্তু দেখা যায়। এদের কী হয়, প্রথমে ভ্রূণ থেকে লার্ভা তৈরি হয়, ওই লার্ভা রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ শিশু প্রাণীতে কিন্তু পরিণত হচ্ছে, ঠিক আছে। এবার মনে রাখবে পতঙ্গদের লার্ভার ক্ষেত্রে এগডাইসন, জুভেনাইল হরমোন এবং ব্যাঙাচি রূপান্তরে থাইরক্সিন হরমোন, একটু আগেই বললাম, এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন বলছে কোন প্রাণী কোরকোদ্গম পদ্ধতিতে বংশ বিস্তার করে? 27 নম্বর প্রশ্ন, কোন প্রাণী কোরকোদ্গম পদ্ধতিতে বংশ বিস্তার করে বলো? সঠিক উত্তর কী হবে? অপশন বি হাইড্রা। পরের প্রশ্নে বলছে কোন প্রাণীতে রেট্রোগেসিভ রূপান্তর দেখা যায়? রেট্রোগেসিভ, ঠিক আছে। মশা, ব্যাঙ, প্রজাপতি, অ্যাসিডিয়া। 28 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাসিডিয়াতে। কোন প্রকার জননে রেণু উৎপন্ন হয়? কি হবে? অপশন বি, ঠিক আছে, রেণু, অযৌন জনন। এবার ধরো পরীক্ষায় প্রশ্ন এলো অযৌন জননের একক। অযৌন জননের একক কি? অযৌন জননের একক কি যদি এরকম প্রশ্ন পরীক্ষায় আসে? মনে রাখবে রেণু বা স্পোর, ঠিক আছে। রেণু বা স্পোর হচ্ছে অযৌন জননের একক। এবার তোমরা আমাকে কমেন্ট করবে যৌন জননের একক কি? যৌন জননের একক কি কমেন্ট করবে, ঠিক আছে প্রত্যেকে। পরের প্রশ্ন, কোন উদ্ভিদ কোরকোদ্গম পদ্ধতিতে অঙ্গজ জনন সম্পন্ন করে? কোরকোদ্গম পদ্ধতিতে অঙ্গজ জনন সম্পন্ন করে। 30 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ ইস্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলছে? বলছে রেণুর সাহায্যে বংশবিস্তার করে এমন গাছের উদাহরণ। রেণুর সাহায্যে বংশবিস্তার করে এমন গাছ, ইস্ট, মিউকর, ক্ল্যামাইডোমোনাস, পাথরকুচি। কী হবে? অপশান বি মিউকর। লার্ভা অবস্থায় যৌন জননের মাধ্যমে বংশবিস্তারকে কি বলে? লার্ভা অবস্থায় যৌন জননের মাধ্যমে বংশবিস্তারকে কি বলে? 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পিডোজেনেসিস, ঠিক আছে। কি বললাম? পিডোজেনেসিস। লার্ভা অবস্থায় যৌন জননের মাধ্যমে যে বংশবিস্তার সেটা হচ্ছে পিডোজেনেসিস। এটা অ্যাম্ফিস্টোমা নামক স্যালামান্ডারের অ্যাক্সিলোটল যে লার্ভা রয়েছে, কি বললাম? অ্যাম্ফিস্টোমা নামক স্যালামান্ডারের যে অ্যাক্সিলোটল নামক লার্ভা রয়েছে সেটা দিয়ে কিন্তু দেখা যায় পিডোজেনেসিস। বলছে কোন প্রাণী পুনরুৎপাদন পদ্ধতিতে বংশবিস্তার করে? পুনরুৎপাদন পদ্ধতিতে কোন প্রাণী বংশবিস্তার করে? 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান সি চ্যাপ্টা ক্রিমি। কোন উদ্ভিদ ভূনিম্নস্থ কাণ্ডের সাহায্যে বংশবিস্তার করে? কোন উদ্ভিদ ভূনিম্নস্থ কাণ্ডের সাহায্যে বংশবিস্তার করে? 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলি, আদা, হলুদ আর পেঁয়াজ। তাই তো প্রত্যেকে এই প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করো। প্রথম 30টা মিনিট যারা ভালো করে শুনেছে তারা এই প্রতিটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের ভ্রূণস্থলীর শস্য নিউক্লিয়াসটি কী প্রকৃতির হয়ে থাকে বলো? 5 নম্বর প্রশ্ন, শস্য নিউক্লিয়াসটি সবসময় কিন্তু ট্রিপ্লয়েড প্রকৃতির হয়, 3N। দ্বিনিষেক দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো? 6 নম্বর প্রশ্ন, দ্বিনিষেক দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো? অপশান সি রেডি। কোন প্রাণীর দেহে নিওটেনি দেখা যায়? নিওটেনি দেখা যায় কোন প্রাণীর দেহে? একটু আগেই বললাম, কী হবে? অ্যাক্সিলোটল লার্ভা, ঠিক আছে। অপশান সি, এখানে নিওটেনি দেখা যায়। 7 কী হবে বললাম? অপশান সি, মানে লার্ভা যৌনজননের মাধ্যমে যে বংশবৃদ্ধি সেটাকে বলা হচ্ছে পিডোজেনেসিস, আর লার্ভা অবস্থায় যে যৌনজনন ক্ষম হচ্ছে, ঠিক আছে, সেই ব্যাপারটাকে বলা যায় নিওটেনি, ঠিক আছে। ভ্রূণের পরবর্তী যে দশা পূর্ণাঙ্গ সদৃশ কিন্তু জননাঙ্গ বিহীন তাকে কি বলে? ভ্রূণের পরবর্তী যে দশা পূর্ণাঙ্গ সদৃশ কিন্তু জননাঙ্গবিহীন
তাকে কি বলে? 8 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিম্ফ। নিম্নের কোন প্রাণীর দেহে অসম্পূর্ণ রূপান্তর ঘটে? দেখো 9 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? অপশান বি আরশোলা। কোন পতঙ্গের নিম্ফ দশা দেখা যায়? 10 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি আরশোলা। দেখো বিভিন্ন পতঙ্গের লার্ভা দশাকে কী নামে ডাকা হয় আমি কিন্তু ক্লাসে করিয়েছি, প্রিভিয়াস ক্লাসগুলো প্রত্যেকে দেখে নেবে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু একটা। ভ্রূণের পরবর্তী যে দশা পূর্ণাঙ্গজনিত প্রাণীর সঙ্গে সামঞ্জস্যবিহীন কিন্তু স্বাধীনভাবে জীবনযাপনে সক্ষম তাকে কি বলে? 11 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লার্ভা। সপুষ্পক উদ্ভিদে নিষেকের সময় পরাগনালী ডিম্বক রন্ধ্রে প্রবেশ করলে তাকে কি বলে? উগ্যামি না পোরোগ্যামি না মেসোগ্যামি না সিনগ্যামি? 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান বি পোরোগ্যামি। সপুষ্পক উদ্ভিদের নিষেককালের সময় পরাগনালী ডিম্বকটক ভেদ করে প্রবেশ করলে তাকে কি বলে? 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি মেসোগ্যামি। আর কি বলেছে? যে প্রকার যৌনজননে মিলিত গ্যামেটদ্বয় আকৃতি ও প্রকৃতিতে সম্পূর্ণ বিষম হয় তাকে কি বলে? 14 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি উগ্যামি প্রকৃতির। এখানেও কিন্তু গ্যামেটদ্বয় আকৃতি এবং প্রকৃতিতে বিষম হয়। অ্যামিবা জনন পদ্ধতি কি? অ্যামিবা জনন পদ্ধতি 15 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ অযৌন। সপুষ্পক উদ্ভিদের নিষেকের সময় পরাগনালী যখন ডিম্বক মূল পথে প্রবেশ করে তাকে কি বলে? 16 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে কি? চ্যালকোগ্যামি। যে প্রক্রিয়ায় ডিম্বাশয়ের ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু সৃষ্টি হয় তাকে কি বলে? উজেনেসিস, স্পার্মাটোজেনেসিস, পার্থেনোজেনেসিস, পিরোজেনেসিস। কী হবে এটা? অপশান এ উজেনেসিস। আর এখানে যে শুক্রাণু উৎপাদন হচ্ছে শুক্রকোষ থেকে সেটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। ঠিক আছে, ডিম্বাণু সৃষ্টি হওয়াটা উজেনেসিস, শুক্রাণু সৃষ্টি হওয়াটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। যে পদ্ধতিতে অপরিণত শুক্রাণু পরিণত শুক্রাণুতে পরিণত হয় তাকে কি বলে? দেখো অপরিণত শুক্রাণুটা পরিণত শুক্রাণুতে পরিণত হয় তাকে কি বলে? 19 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্পারমিওজেনেসিস। এই পুরো প্রসেসটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, যেখানে অপরিণত শুক্রাণুটা পূর্ণাঙ্গ শুক্রাণুতে পরিণত হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। এই দেখো রেণু কোন জননের একক বলে ধরা হয়? রেণু একটু আগে তোমাদের বলেছি কী হবে? অপশান বি অযৌন জনন। সংযুক্তি পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে নিচের কোন প্রাণী? 21 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। অপশান এ স্পাইরোগাইরা। সংযুক্তি পদ্ধতিতে আবার বলে যৌন জনন সম্পন্নকারী উদ্ভিদ, এখানে দিয়েছিল উদ্ভিদ, এখানে দিয়েছে প্রাণী, বলো। 22 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি প্যারামেসিয়াম। কোন প্রাণী গেমিউল গঠন করে বংশবিস্তার করে? 23 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? গেমিউল গঠন করে বংশবিস্তার করে? অপশান এ স্পঞ্জ। রসালো মূলের সাহায্যে বংশবিস্তার করে কোন প্রাণী? কোন উদ্ভিদ? 24 নম্বর প্রশ্ন, ডালিয়া। পুরো এক্সাম্পলটা আমি লিস্টে দিয়ে রেখেছিলাম, দেখে নেবে একবার। উদ্ভিদের কোন প্রকার কৃত্রিম অঙ্গজননে সিয়ন ও স্টক? দেখো সিয়ন স্টক কোথায় থাকে? শাখা কলম না ডাবা কলম না জোড়া কলম না গুটি কলম? বলো 25 নম্বর প্রশ্ন, কী হবে? অপশান সি জোর কলম, তাই তো। দ্বিনিষেক দেখা যায় এমন একটি একবীজপত্রী উদ্ভিদ, এমন একটা একবীজপত্রী উদ্ভিদ বলো যেটাতে দ্বিনিষেক দেখা যায়। 26 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি ভুট্টা। ইতর পরাগযোগের মাধ্যমে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন ঘটলে তাকে কি বলে? 27 নম্বর প্রশ্ন, অপশান সি পরনিষেক। একই জীবদেহ উৎপন্ন পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষের মিলন পদ্ধতিকে কী বলে? একই জীবদেহেতে। 28 নম্বর প্রশ্ন, কী হবে? স্বনিষেক। একই সঙ্গে দুবার পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষের মিলন পদ্ধতিকে কী বলে? 29 নম্বর প্রশ্ন, দ্বিনিষেক। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিনিষেক। এবার দেখো পরের প্রশ্ন কি বলছে? কোন উদ্ভিদ অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে বংশবিস্তার করে? কোন উদ্ভিদ অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে বংশবিস্তার করে? খুব সুন্দর করে লিস্ট আমি করে রেখেছিলাম, ওই লিস্টটা একবার চোখ বুলিয়ে নেবো প্রত্যেকে, কিন্তু একটু আগে তোমাদের দেখিয়েছি। 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি কচুরিপানা। ব্যাঙের জীবনচক্রে কী ধরনের পরিস্ফুটন দেখা যায়? একটু আগেই বললাম, বলো কী হবে? 2 নম্বর প্রশ্ন, পরোক্ষ পরিস্ফুটন। কোন ফুলের গর্ভমুণ্ডে কোনো ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তরণকে কি বলে? পরাগযোগ, নিষেক, পরিস্ফুটন, রূপান্তর। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পরাগযোগ। কোন ব্যাঙে থাম প্যাড থাকে? বলো কোন ব্যাঙে থাম প্যাড থাকে? 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি পুরুষ ব্যাঙ। যৌন দ্বিরূপতাবিহীন প্রাণীটি হলো কোনটি? 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি কেঁচো। স্ত্রী মৌমাছি কিসে সক্ষম? যৌন জনন না অযৌন জনন না অপুংজনী না অপশান ডি বলছে অপুংজনী এবং যৌন জনন? বলো স্ত্রী মৌমাছি কিসে সক্ষম? 6 নম্বর প্রশ্ন, অপশান ডি অপুংজনীতে এবং যৌন জননে।
উদ্ভিদের সিলিয়া ও ফ্লাজেলা বিশিষ্ট রেণুকে কি বলে? এটাই কিন্তু সেশনের শেষ প্রশ্ন। উদ্ভিদের সিলিয়া বা ফ্লাজেলা বিশিষ্ট রেণুকে কি বলে? 7 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান এ জুস্পোর। এটাই হচ্ছে চলমান স্পোর, সিলিয়া বা ফ্লাজেলা থাকছে, তাই তো? তাহলে এই ছিল কিন্তু তোমাদের বৃদ্ধীয় জনন চ্যাপ্টার থেকে যেসব প্রশ্ন প্রিভিয়াস ইয়ার এসেছে সেই সব প্রশ্ন। তো প্রত্যেককে বলবো এই ক্লাসটা মনোযোগ সহকারে একবার রিভিশন করে নাও, তোমাদের এক্সামের জন্য অনেকটাই কাজে লাগবে, সেটা তোমরা এক্সামের দিন হলে বসে বুঝতে পারবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।